আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে আপনি অনেক ভালো আছেন। আমাদের বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলায়, যেটা সুরমা নদীর খুব নিকটেই। বেশ কতগুলো পাহাড়ও রয়েছে। আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা শহরে কোনো মানুষের বিশ্বাসযোগ্য হবে না। আমাদের এলাকাটা খুব বেশি জনবহুল না, অনেক দূরে দূরে বাড়িঘর। সিলেটে যাওয়ার মহাসড়কের পাশে একটা ছোট বাজার রয়েছে, যার কিছুটা সামনে গেলে একটা উঁচু পাহাড়ি এলাকা। আমার জন্ম ওখানেই। যখন আমি ছোট ছিলাম তখন রাতের বেলা দেখতাম মা বাবা হঠাৎ করে আমাদের ঘুম ভাঙিয়ে জড়সড় হয়ে বসে থাকত। বাইরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শব্দ শুনতে পেতাম। বুঝতে পারতাম যে বাইরে নিশ্চয়ই ভয়ানক কিছু একটা আছে, তবে নিজ চোখে কখনো কিছু দেখিনি। বড় হবার সাথে সাথে নিজের মধ্যেও সাহস বেড়েছে অনেকটা। সিলেটের পাহাড়ি অঞ্চলগুলো, যেখানে সচরাচর চা বাগান দেখা যায় এবং ঘন গাছপালা, যেহেতু সেখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় বাংলাদেশে, ঘন গাছপালা রয়েছে এবং প্রায় গা ছমছমে একটা জায়গা। আমি যতবার সিলেটে গিয়েছি আমার কাছে বেশ বিষণ্ণ এবং খুবই গা ছমছমে মনে হয়েছে রাতের সময়টাতে। বিশেষ করে যেদিন আমার সাথে ঘটনাটা ঘটে সেদিন আমি কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। বাড়িতে মা আর ছোট দুই বোন। বাড়ির রাস্তায় ঢোকার পথে ছোট একটা পুল পড়ে। পুল বলতে কোনো মতে মানুষ পার হওয়ার মতো একটা জায়গা। তখন মাগরিবের আজান দিচ্ছে। আমি যখন পুলটা পার হতে যাব, ঠিক তখন আমার পেছন থেকে কেউ একজন আমাকে ধমক দিয়ে বলে, যাস না ওদিকে। আমি পেছনে ফিরে দেখলাম আশেপাশে কোনো মানুষ নেই। আমি কোনো কিছু না ভেবে পুল পার হতে লাগলাম, আর ঠিক তখন কেউ আমাকে পেছন থেকে ধাক্কা মারে। আর একটু হলে আমি পড়েই যেতাম নিচের খালে। তবে কোনো মতে ডাল সামলে পেছনে তাকালাম কি সেটা দেখার জন্য, কিন্তু পেছনে তাকিয়ে দেখলাম কোথাও কেউ নেই। খুব অবাক হলাম। মাটি থেকে উঠে হাঁটতে শুরু করলাম। বাগানের ভেতর দিয়ে ছোট রাস্তা চলে গেছে। সন্ধ্যা পার হয়ে অন্ধকার নেমে গেছে। আমি একটু দ্রুতই হাঁটছিলাম। হঠাৎ শুনলাম কেউ যেন আমার নাম ধরে ডাক দিল, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেলাম না। আবার হাঁটতে লাগলাম। আর এর পরেই আচমকা একটা খুনখুনে বুড়ো লোক বাগান থেকে বেরিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। লোকটার চেহারা দেখলেই গা শিউরে ওঠে। লোকটা আমাকে ধমক দিয়ে বলল, তোকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? আমি বললাম, আপনি কে আর কি হয়েছে? লোকটা এবার কৌতুকের মতো মুখ করে বলল, আয় একটু এদিকে আয়। তারপর আমার হাত ধরে টান দিল। সেই হাত এতটাই ঠান্ডা, আমার মনে হলো যেন একটা বরফ খণ্ড আমার হাতের উপরে রাখা হয়েছে। আমি সাথে সাথে একটা হ্যাঁচকা টান মেরে নিজের হাতটা ছাড়িয়ে নিলাম। লোকটা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকালো। আমি আর সেদিকে না তাকিয়ে দৌড় দিয়ে ওখান থেকে চলে আসলাম। বাড়ি পৌঁছে গোসল করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। লোকটার কথা মনে হচ্ছিল বারবার। অদ্ভুত দেখতে লোকটা। ভ্রু দুটো সোজা উপরের দিকে উঠে গেছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। ঘুমের মধ্যে অদ্ভুত একটা স্বপ্ন দেখি। আমি দেখলাম আমার পরিবারের সবাই খুব কান্নাকাটি করছে। সামনে একটা লাশ রাখা। আমি সবাইকে ডাকছি, অথচ কেউ আমাকে দেখতেই পাচ্ছে না। আমার মনে হলো আমি হয়তো মরে গেছি। এটা ভাবতে আমার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। সত্যিই কি আমি মরে গেছি? একটু এগিয়ে লাশটার দিকে তাকাতেই আমার শির দ্বারা বেয়ে একটা ভয়ের শীতল স্রোত বয়ে গেল। আমি দেখলাম আমার লাশ পড়ে আছে সেখানে। তবে আমি নয়। দেখে মনে হচ্ছে কেউ যেন সিরিঞ্জ দিয়ে আমার শরীর থেকে সব রক্ত বের করে নিয়েছে। শুধু আমার স্কাল, অর্থাৎ হাড় আর চামড়া, তাই পড়ে আছে সেখানে। ঠিক
তখন হঠাৎ করে সবাই যেন কোথায় হারিয়ে গেল। আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছিল। তখন শুনলাম কেউ যেন আমার কানের কাছে জোরে জোরে বলছে, উঠে পড়, উঠে পড়। আমি চোখটা বুজে রইলাম। আস্তে আস্তে চারপাশের সব নিস্তব্ধ হয়ে গেল। এবার হঠাৎ আমি আমার শরীরে একটা চিনচিনে অনুভূতি টের পেলাম। সাথে সাথে চোখ মিলে আমি তাকালাম, আর আধো অন্ধকারে দেখলাম সন্ধ্যার সময় বাগানের মধ্যে দেখা সেই বৃদ্ধ লোকটা আমার একটা হাত ধরে খাটের পাশে দাঁড়িয়ে আছে। তার মুখটা উপরের দিকে, কি কি যেন বলছিল, আমি কিছুই বুঝতে পারিনি। আমি সাথে সাথে একটা চিৎকার করে হাতটা ছাড়িয়ে নিই আর খাট থেকে নেমে আসি। আমার চিৎকারে আমার মা উঠে দৌড়ে আসে। তখনকার সময় আমাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না। মা হারিকেন চালানোর আগেই আমি দেখলাম লোকটা অন্ধকারের মধ্যে কোথাও যেন হারিয়ে গেল। আলো জ্বালানোর পর পুরো ঘর ফাঁকা দেখতে পাচ্ছিলাম আমরা। এরপর আমি অনেক অসুস্থ হয়ে পড়ি, শরীর ভেঙে পড়ে। মা অনেকটা চিন্তায় পড়ে যান। আমাকে ঢাকায় মামার কাছে পাঠিয়ে দেন। তখন থেকে এখনো আমি ঢাকাতেই আছি। একবারের জন্য আমি সিলেট আমার বাড়িতে যাইনি। এখন যে ঘটনাটা শেয়ার করব সেই ঘটনাটা আপনাদেরকে আমি তার নাম প্রকাশ করছি না। তো তার বাসা হচ্ছে যশোর জেলার চৌগাছা থানার কোনো একটা গ্রামে। তো ঘটনার শুরু সেই ছোট থেকেই তারা দুই ভাই এবং তার বাবা মা, এবং তাদের ঘর ছিল একটা, এবং তাদের সাথে সাথে একটা বারান্দা ছিল। তো বারান্দাতে তার বাবা মা এবং তিনি ঘুমাতেন এবং তার বড় ভাই ঘুমাতো ঘরে। তো প্রতি রাতে তিনি ঘুমাতে পারতেন না। সবসময় একটা কালো ছায়া দেখতেন। ছায়াটা দেখতে ছিল ঠিক ক্রিকেট বলের মতো, দুটি বড় বড় চোখ, দাঁতগুলো ছিল প্রায় 4-5 ইঞ্চি বড় বড়, এবং পুরো শরীর কুচকুচে কালো আর 7 ফুটের মতো লম্বা। রাতে ঘুমাতে যাবার সবসময় ঘুমাতে যাওয়ার পর যতই রাত গভীর হতো ততই এটা বেশি তাকে দেখা দিত। তো এইভাবে প্রায় প্রতিদিনই তিনি দেখতো এবং ভয় পেত। এবং দেখার পর তার মাকে সাথে সাথে ডাক দিয়ে বলতো, মা ওটা কি, আমার দিকে তাকিয়ে আছে এবং হাসছে। তখন তার মা তাকিয়ে দেখতো, তখন কিছুই দেখতে পেত না, কিন্তু সেটা দাঁড়িয়ে থাকতো ঠিকই তার পায়ের কাছে, খাটের একদম কর্নারে। তিনি জড়সড় হয়ে তার মাকে জাপটে ধরে চোখ বন্ধ করে ফেলতো। এইভাবেই কাটতে থাকে প্রায় প্রতিটা দিন, প্রতিটা রাত। আর দিনের বেলা অন্য ঘটনা ঘটতো। যেমন তিনি একদিন বাথরুমে গেল, বাথরুমে বের হওয়ার সময় দেখতে পায় একটা বড় অদ্ভুত রঙের সাপ, আয়তনে 4 থেকে 5 ফুট লম্বা, অনেক মোটা, একদম দরজার মুখে হা করে শুয়ে আছে। সেটা দেখেই তিনি জোরে চিৎকার দেয়, কিন্তু অবাক করার বিষয় হলো সেটা তখনই চোখের পলকে হাওয়ায় মিলিয়ে যায়। তার মা এসে তাকে দেখে তিনি কাঁদছে, কিন্তু তার কথা কেউই বিশ্বাস করছে না। তার কিছুদিন পর তিনি আবারও যখন বাথরুমে গেল এবং ভেতরে থাকা অবস্থায় তিনি দেখতে পায় সবুজ রঙের প্রচন্ড দুর্গন্ধযুক্ত কিছু একটা তার ঘাড়ে পিঠেকে যেন ছুঁড়ে মেরেছে। তখন বেরিয়ে এসে তিনি তার মাকে এটা দেখায়, সেটা তার বড় ভাইও দেখে। তারপর বাথরুমের পেছনে গিয়ে দেখতে চাইলো কেউ দুষ্টুমি করে কিনা এরকম কিছু একটা, কিন্তু কাউকে কিছু পাওয়া যায় না, কাউকে পাওয়া গেল না সেখানে। এবং সেখানে জায়গাটা ছিল আয়তনে বেশ বড়। এরকম কাজ করে এত সহজেই সেখান থেকে কেউ চলে যেতে পারবে না। কিন্তু পরে এটা সবাই চিন্তায় পড়ে যায়। এবং যেটা তার গায়ে এসে পড়লো সেটা এরকম সবুজ কেন, আশেপাশে কেউ না থাকলে কিভাবে সম্ভব গায়ে ছড়ে মারা। এভাবে আর মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না তার কারোর পক্ষে। তাই একটা ভালো কবিরাজ দেখানোর সিদ্ধান্ত তার বাবা মা নেয়, এবং তাদের গ্রামের একটা ভালো কবিরাজি, ওই গ্রামেরই কবিরাজ, যিনি রোগীকে দেখেই সব বলে দিতে পারতো। তো সম্পর্কে তিনি তার দাদা হতেন। তারপর তার কাছে তাকে নিয়ে যাওয়া হয় এবং তিনি সোজা বলে দেন তাকে দেখিয়ে কোনো লাভ নাই, তাকে বাড়ি চলে যেতে বলে। অনেক রিকোয়েস্ট করেও কোনো কাজ হয় না। তো তারা পরে বাড়ি চলে আসে। তারপর কিছুটা দূরে একটা মাদ্রাসার হুজুরের সন্ধান পায়, কারণ সৌভাগ্যক্রমে তাদের গ্রামের মসজিদের জুম্মার নামাজ ইমামের চাকরিতে তিনি নিযুক্ত হন। একদিন তার কাছে এই ভাইকে নিয়ে যাওয়া হয়, তার মা তাকে নিয়ে যায়। তিনি রোগী দেখতেন একজন তুলারাশি লোক দ্বারা। ওই ব্যক্তি আয়নাতে রোগীর সামনে সমস্যা দেখার বলার পরপরই হুজুর চিকিৎসা দিতেন। তো তার নাম এবং তার বাবার নাম এবং তার গ্রামের নাম জেনে তার আয়নাতে তিনি দেখা শুরু করলেন। হঠাৎ করে তিনি ভ্রু কুচকে বললেন তার জন্মের ঠিক 6 দিনের দিন রাত থেকে মোট 18টা জিন এবং পরীর আসর আছে তার উপর। তাকে নাকি অনেক পছন্দ করে এবং সেই শিশুকাল থেকেই তার সাথে থাকে। শুধু তাই নয়, তাকে একা রেখে তার মা যখন কোথাও কাজ করতে যেত অস্বাভাবিকভাবেই তিনি কাঁদতো না এবং ক্ষুধাও লাগতো না। তখন তার মা বলল, হ্যাঁ এটা সত্য যে ছোটবেলায় অন্য সব শিশুর চেয়ে ব্যতিক্রম ছিল। এটা দেখে তার মা বাবা ভাবতো হয়তো তিনি বোবা পাগল হবেন।
তারপর আরো একটা রহস্য বের আসে, যেটা তিনি যখন যেদিন তিনি জন্ম নেবেন সেদিন রোববার, অমাবস্যার রাত, রোববার রাত 11:30টার দিকে তার মায়ের প্রসব বেদনা শুরু হয় এবং রাত 2টা নাগাদ সোমবার দিন পড়ে যায় তার জন্মের তারিখ। তুলা রাশির লোকজন বলে হয়তো এই কারণেই তার উপরে এই আসরটা বেশি, কিন্তু তারা নাকি তাকে নিয়ে যেতে চায়। তার মা এসব বলে, এগুলি কি বলছেন আপনি, এর থেকে মুক্তি পাওয়ার উপায় বলেন, এই নিয়ে যাওয়া টিয়ে যাওয়া এগুলি কোনো কিছু আমরা মেনে নিতে পারবো না। তখন ওই লোকটা বলে তারা কিছুতেই মানবে না, তাকে নিয়ে যাবেই। তখন ওখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়, বলে যে কোনো না কোনো উপায় থাকার কথা, চেষ্টা করে দেখেন না। তখন তুলারাশির লোকটা জিনদেরকে বলেন, তোমরা ছেলেটাকে ছেড়ে দিয়ে তার বদলে অন্য কিছু চাইলে নিতে পারো, সেটা তোমাদের দেওয়া হবে। তারা তখন 2টা জোড়া খাসি চায় এবং তার কথা শুনে মা বলে, আমাদের তো এত সামর্থ্য নাই, 2টা খাসি দিব কিভাবে। তো এভাবে লাস্ট পর্যন্ত তাদের পরে 2টা মোরগ নিতে রাজি হয়। কিন্তু এর আগেও তারা বলেছে যে তারা ওকে ছেড়ে দিলেও একবারে ছেড়ে যাবে না, তার থেকে অনেক দূরে থেকে অনেক ক্ষতি করার চেষ্টা করবে এবং বিভিন্নভাবে রোগাক্রান্ত করার চেষ্টা করবে। তো সেখানে আর কিছু বলার থাকে না, কারণ এবার আর কিছু বললে তারা বড় ধরনের ক্ষতি করতে পারতো। এই জন্য ওই শর্তে তারা ফিরে আসে। আসার আগে হুজুর একটা তাবিজ দিয়ে বলেন, আজ সারা রাত আলো জ্বালিয়ে রাখবে খাটের নিচে এবং খেয়াল রাখবে আলোটা যেন নিভে না যায়। তারপর শনিবার দিন ওই তাবিজটা আমার হাতে বেঁধে দেবে, আমার হাতে বাঁধতে দিবে। তো শনিবার দিন রাতে সেই হারিকেন তো তার হাতে বাজিয়ে দিতে হবে এবং শনিবার দিন রাতের বেলা হারিকেন জ্বালিয়ে রাখা হয়। তো তাদের এলাকায় বিদ্যুৎ ছিল না, তো আলো জ্বালিয়ে রাখার পর এশার নামাজ পরপরই দেখে যে খাটের নিচে 1 টাকার কয়েন, মানে 1 টাকার কয়েন তো হাতের মুঠোতে নিয়ে এক পাশ থেকে অন্য পাশ গড়িয়ে দিলে যেমন আওয়াজ হয় ঠিক তেমন ভাবে আওয়াজ আসতে শুরু করে। এটা দেখে অনেক ভয় পেয়ে যায় তারা সবাই এবং চুপ করে খাটের উপর বসে রইল সারা রাত। কিন্তু রাত 2টা থেকে 2:30 বাজে ঠিক এমন সময় হারিকেনের তেল ফুরিয়ে যাওয়ার কারণে হারিকেনটা নিভে যায় আর সেই আওয়াজ ওই একইভাবে আসতে থাকে এবং ফজরের সময় বন্ধ হয়ে যায়। বিষয়টা একটু গড়বড় হওয়ার কারণে তারা আবারও হুজুরের কাছে যায়। তিনি তুলারাশির লোকটি দ্বারা জানালেন, ভয় নেই, যেটা দরকার ছিল সেটা হয়ে গেছে, কিন্তু হারিকেনটা যদি ফজরের আজান পর্যন্ত জ্বলতো তবে ওরা একেবারেই কোনো ক্ষতি করতে পারতো না। তো যতই দূর থেকে ক্ষতি করার চেষ্টা করুক না কেন, এখন থেকে একটু সাবধানে থাকতে হবে। তারপর থেকে আজ অবধি তার মাইগ্রেনের রোগী তিনি হয়ে গেছেন এবং বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক সমস্যায় তিনি ভুগছেন। কখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি, অনেক ডাক্তার অনেক কবিরাজের সমাধান দিতে পারেনি। তার বয়স এখন 20 বছর এবং তিনি আরো কিছু ঘটনা তার ভাইকে নিয়ে আমাকে বলবেন, সে বলেছেন যে শেয়ার করবেন। তো তার ভাই 23 বছর বয়সে 2013 সালে মৃত্যুবরণ করেছেন, ব্লাড ক্যান্সার ধরা পড়ে, কিন্তু তার কখনো শারীরিক বা মানসিক কোনো সমস্যা ছিল না। 1 সপ্তাহের ভিতরে ধরা পড়ে এবং এই দুর্ঘটনা হয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম আমাদের আজকের এপিসোড। এই এপিসোডটির মাধ্যমে আপনারা শুনতে পারবেন সবথেকে ভয়ানক কিছু ঘটনা, যেই ঘটনাগুলো আপনাদের অনেক বেশি ভয় যোগাতে সাহায্য করবে। যারা এইরকম ভয়ানক ঘটনাগুলো শুনতে চান তাদের জন্য কিন্তু আজকের এপিসোডটাও অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকের এপিসোডের প্রত্যেকটা ঘটনা অনেক বেশি স্পেশাল, ভয়ানক, বাছাই করা সেরা ঘটনাগুলোর মধ্যে অন্যতম কিছু ঘটনা থাকছে আজকে। তো প্রিয় লিসেনার্স, যারা আমাদের আজকের ভিডিওটি প্লে করেছেন তারা অবশ্যই ভয়ের জন্য প্রস্তুত হয়ে যান, আর শেষ পর্যন্ত কন্টিনিউ করলেই আপনারা বুঝতে পারবেন যে আজকের এপিসোডটা কতটা স্পেশাল ছিল। তো আর কথা না বাড়িয়ে চলেন না আপনারা এবং আমি সহ শুনে আসি আজকের সকল ভয়ানক ঘটনাগুলো। ঘটনাটি নতুন পেলেও ঘটনাটি ঘটেছে কিন্তু অনেক আগে। সম্ভাব্য সময় 1968 কি 69 সাল, এমন একটি সময়। যার সঙ্গে ঘটেছিল তিনি পেশায় একজন হোমিওপ্যাথি ডাক্তার। আজকে যেখানে রাজবাড়ী জেলার মাছ বাজার রয়েছে, এই মাছ বাজারের কাছেই তার একটি ছোট্ট টিনের হোমিওপ্যাথি ডিসপেন্সারি ছিল। তার নাম ছিল সনাতন। সবাই তাকে সনাতন ডাক্তার নামেই চিনত। ডাক্তার হিসাবে তার তেমন কোনো খ্যাতি ছিল না, কিন্তু মানুষ হিসাবে তিনি বিনয়ী, সদালাপী এবং পরোপকারী ছিলেন। এই বিষয়ে ওনার যথেষ্ট সুনাম ছিল। হোমিওপ্যাথি ডাক্তার হিসাবে তিনি টুকটাক চিকিৎসা করতেন। কখনো কখনো কোনো বাড়িতে যদি কোনো অসুস্থ রোগী থাকতো, ডাক পড়লে তিনি সেখানে সেই রোগীকেও দেখতে যেতেন।
ওনার দোকানে একজন কম্পাউন্ডার ছিল, তার নাম ছিল আব্দুর রহিম। তো মোটামুটি চলে যাচ্ছিল। সনাতন ডাক্তারের বাড়ি ছিল রাজবাড়ী জেলার কুঠি পাচুরিয়া নামক একটি গ্রামে, যেটা রাজবাড়ী থেকে মোটামুটি যদি আমি চিন্তা করি যে সাইকেল চালিয়ে যেতে হবে, তাহলে মোটামুটি প্রায় 10-12 কিলোমিটার। তো ওনার একটা বাইসাইকেল ছিল, উনি সাইকেল নিয়েই আসা যাওয়া করতেন সবসময়। ঘটনাটি যখন ঘটে তখন ছিল শীতকাল। শীতকালে স্বাভাবিকভাবেই মানে তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়, আর ওই সময়ে সন্ধ্যার পরপরই অধিকাংশ দোকানপাটগুলো বন্ধ হয়ে যেত, মানুষজন কেউ চলাফেরা করতো না। শীতকালে এমনিতেও মানে রাস্তায় মানুষ কম চলাফেরা করে সন্ধ্যার পরে। আর যেহেতু ওই সময় আজকের মতো তো এরকম জাঁকজমক ছিল না, যার কারণে সন্ধ্যা নামলেই সবকিছু বন্ধ হয়ে যেত। উনি বিকালের দিকে হঠাৎ খবর মানে পান, একজন লোক আসে যে তার বাড়িতে অসুস্থ একজন লোক আছে। তো উনি চিন্তা করলেন যে বাড়ি তো কাছেই। আসলে উনি চিন্তা করেছেন না, যিনি এসেছেন তিনি বলেছেন যে আমার বাসা এইখানেই কাছেই। তো উনি চিন্তা করলেন কাছেই যেহেতু, তাহলে আর বাইসাইকেলটা আর নিব না, হেঁটেই যাই, একটু ব্যায়ামও হবে, আর আবার রুগী দেখে ফিরে আসব, তখন বাইসাইকেল নিয়ে বাসায় চলে যাব। আব্দুর রহিম কম্পাউন্ডার সে তো যেহেতু দোকানেই ছিল, তাকে বললেন যে তিনি কাছেই যাচ্ছেন, তো তাড়াতাড়ি ফিরে আসবেন। যদিও লোকটি বলেছিল যে তার বাড়ি একদম কাছেই, কিন্তু তার বাড়ি আসলে অতটা কাছে ছিল না। তো আজকে যেটা সোনাকান্দন নামক যে গ্রামটি আছে, তার বাসাটা ছিল এই দিকে। তো সোনাকান্দর গ্রামে কিন্তু মানে হেঁটে যেতে বেশ সময় লাগে। তো ডাক্তার সাহেব বলেছে তোমার বাড়ি এতটা দূরে, আমাকে আগে থেকে বলো নাই কেন, তাহলে সাইকেলটা নিয়ে আসতাম। তখন ওই লোকটি বলেন যে যদি বলি যে একটু দূরে, তাহলে তো আপনি আবার যদি আসতে না চান, এই জন্য বলি নাই। যাই হোক, তো রুগী দেখতে দেখতে বেশ দেরি হয়ে যায়। এদিকে আব্দুর রহিম যে কম্পাউন্ডার, সেও দোকানে দীর্ঘক্ষণ অপেক্ষা করছিল সনাতন ডাক্তারের জন্য। এদিকে রুগী দেখে ফিরে আসতে আসতে মোটামুটি 7:30 কি 8টা বেজে যায়। ওই সময় কিন্তু 7:30 বা 8টা শীতকালে মানে অনেক রাত। বিশেষ করে ওই সময়ে আজকে যে রাজবাড়ী জেলা, তখন তো জেলা ছিল না, তখন একটা ছোট্ট মফস্বল শহর ছিল, আর বাজারে তখন কেউ ছিল না। উনি যখন ফিরে আসেন, এসে দেখেন ওনার ডিসপেন্সারি বন্ধ। উনি ভাবলেন যে ওনার দেরি দেখে আব্দুর রহিম ডিসপেন্সারি বন্ধ করে চলে গেছে, কিন্তু উনি পড়লেন এক বিপদ। কারণ হচ্ছে ওনার বাইসাইকেলটা তো এই ডিসপেন্সারির মধ্যেই, এখন এর চাবিটা তো ওনার কাছে আর নাই। উনি তো মনে করেছিলেন যে একটু পরেই ফিরে আসবেন, যার কারণে এক্সট্রা চাবিটা উনি নিয়ে যান নাই। ওই এক্সট্রা চাবিটাও ওই মানে ডিসপেন্সারির মধ্যেই রয়েছে। তো উনি চিন্তা করলেন কি আর করা, আজকে বাড়িতে পায়ে হেঁটেই যেতে হবে। উনি হাঁটা শুরু করলেন। উনি রাজবাড়ী বাজার পাড়ি দিয়ে আজকে যে লোকোশেড যে জায়গাটি রয়েছে, যে লোকোশেড নিয়ে অনেক গল্প রয়েছে, আমি নিজেও অনেক হন্টেড প্লেস হিসাবে সেখানকার অনেক ঘটনা বলেছি। তো সেই লোকোশেড দিয়ে সোজা উনি হাঁটা শুরু করলেন পাচুরিয়ার দিকে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো প্রিয় লিসেনার, সেটি হচ্ছে যে যারা রাজবাড়ীর জেলার আছেন তারা নিশ্চয়ই আমার এই স্টোরিটি শুনে বুঝতে পারবেন। সেটি হচ্ছে যে লোকোশেড থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত যাওয়ার আজকে যে রেল লাইনটা রয়েছে, এই রেল লাইনটা কিন্তু একটা সময় ছিল না। 1871 সালের দিকে এই রেল লাইনটা গোয়ালন্দ ঘাট পর্যন্ত কিন্তু অন্য দিক দিয়ে ছিল। তো পরবর্তীতে বন্যা বা বিভিন্ন কারণে নদী ভাঙন
যার ফলে রেল লাইনটা ক্ষতিগ্রস্ত হলে পরবর্তীতে এই পাচুরিয়া হয়ে রেল লাইনটা গোয়ালন্দ ঘাট পর্যন্ত নেওয়া হয়। আরেকটা বিষয় যে লোকোশেড হন্টেড প্লেস হিসেবে আমি অনেকগুলো গল্প বলেছি, এই হন্টেড প্লেস কিন্তু হয়েছে আমাদের 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পরে। কারণ মুক্তিযুদ্ধের সময় অসংখ্য মানুষকে এই লোকোশেডের এখানে হত্যা করা হয়, যার ফলে কিন্তু পরবর্তীতে এখানে একটা বধ্যভূমির স্তম্ভও করা হয়েছে। আর এই ঘটনা, বিশেষ করে হন্টেড ঘটনাগুলো 1971 সালের পর থেকে বিভিন্ন মানুষের সাথে ঘটে আসছে। সাধারণত আগে এই জায়গাটা হন্টেড ছিল না, যার ফলে উনি যখন লোকোশেডের ওই জায়গাটা পার হয়ে সোজা হাঁটা শুরু করেছেন পাঁচুরিয়ার দিকে, ওইখানে ওনার সাথে কোনো ঘটনা ঘটেনি। প্রিয় লিসেনার্স, এখন যে স্টোরিটা আমি বলছি এটি কিন্তু মাত্র এক রাতের একটি ঘটনা। এক রাত্রে এই ঘটনার শুরু এবং এই এক রাতে এখানে শেষ। যাই হোক, উনি চলছেন, সোজা চলছেন। ওই দিন চাঁদের আলো বেশ স্বচ্ছ ছিল, কুয়াশাও কম ছিল, যদিও শীতকাল ছিল, বাট কুয়াশার প্রকোপটা কম ছিল, যার ফলে ওনার চলতে খুব অসুবিধা হচ্ছিল না। তবে রাস্তাঘাটে কোনো মানুষ ছিল না, উনি একা একাই চলছিলেন। ওনার হাতে ছোট্ট একটি টর্চ লাইট ছিল। উনি টর্চ লাইটের আলোতে চলছেন। উনি যখন লোকোশেড পার হয়ে আরো সোজা হেঁটে আজকের যে দাঁতশি বাজার নামক একটা জায়গা আছে, তো দাঁতশি বাজার পার হওয়ার পরে বেশ একটা লম্বা জায়গা রয়েছে, আজকের যে রেলপথের যে জায়গাটি সেটা আমি বলছি, যে সেখান দিয়ে কিন্তু অনেক দূর এখনো ঘরবাড়ি তুলনামূলক বেশ কম আছে। তো ওই দিক দিয়ে যেতে যেতে হঠাৎ উনি দেখলেন যে ওনার পথের সামনে পথ আগলে একটি মাঝারি সাইজের সাদা কালো মিক্স করা একটি রঙের একটি বিড়াল দাঁড়িয়ে আছে। তো উনি বিড়ালটিকে স্বাভাবিক হিসাবে নিয়েছেন, কারণ রাতের বেলা বিড়াল চলাফেরা করতেই পারে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই বিড়ালটি ওনার পথ আগলে এমনভাবে দাঁড়িয়ে আছে যে ওনাকে সহজে যেতেই দিচ্ছে না। উনি বিড়ালটিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু বিড়ালটি বারবার ওনার পথ আগলে দাঁড়াচ্ছিল। উনি বিড়ালটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু বিড়ালটি যেতে চাচ্ছিল না। যখন উনি বারবার বিড়ালটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, বিড়ালটিকে তাড়া করছিলেন, একটা পর্যায়ে বিড়ালটি এসে ওনার পা জড়িয়ে ধরে এবং যাতে উনি সামনের দিকে না আগান সেই চেষ্টা করছিলেন। তো উনি এ পর্যায়ে বেশ বিরক্ত হন। উনি পা ঝাড়া দিয়ে বিড়ালটিকে দূরে ফেলে দেন এবং সামনের দিকে হাঁটতে থাকেন। পেছন দিকে তাকিয়ে দেখেন ওই বিড়ালটি আর নেই। উনি ভাবলেন যাক, আপদ বিদায় হয়েছে, চলে গেছে। উনি সামনে হাঁটছেন, আস্তে আস্তে আরো সামনে যাচ্ছেন। হঠাৎ উনি দেখেন একজন মহিলা কিছু একটা সামনে নিয়ে কান্নাকাটি করছে। উনি ভাবলেন যে কি ব্যাপার, এই মহিলাটা সামনে কি নিয়ে কান্নাকাটি করছে। উনি যতই কাছে যাচ্ছেন, খুব বিকট দুর্গন্ধ ওনার নাকে আসছে। উনি কাছে গেলেন, কাছে যাওয়ার পর উনি বললেন যে কি ব্যাপার, আপনি কান্নাকাটি করছেন কেন, এত দুর্গন্ধ কিসের, আর আপনার সামনে এটা কি? তখন ওই মহিলাটি বলেন যে এটা আমার ছেলে, সে মারা গেছে। তখন উনি বলেন যে মারা গেছে, কিভাবে মারা গেল? তখন বলে যে পানিতে ডুবে মারা গেছে। তখন উনি বলেন যে দেখি তো তোমার ছেলের শরীরের উপর থেকে কাপড়টা সরাও। তো মহিলা কাপড়টি সরান। সনাতন ডাক্তার টর্চ মেরে যা দেখতে পান তিনি আঁতকে ওঠেন। মনে হচ্ছে 3-4 দিনের একটি লাশ, 3-4 দিন একটি লাশ যেমন ফুলে ওঠে, পচে ফুলে ওঠে, ঠিক তেমন ভাবে ফুলে উঠেছে। এবং এই লাশটি দেখে মোটেও মনে হচ্ছিল না যে এটি পানিতে ডুবে মারা গেছে।
আরো অদ্ভুত ব্যাপার হলো এই লাশের হাতের কবজি, দুটো হাতের কবজি উনি দেখেন নেই। মহিলাটিকে বলেন যে এ কখন মারা গেছে? তখন মহিলাটি বলেন আজকে সকাল। তখন সনাতন ডাক্তার চিন্তা করেন যে আজকে সকালে মারা গেলে এত অল্প সময়ের মধ্যে, তাও আবার শীতকাল, গরমকালও নয়, লাশ তো এরকম ফুলে পচে যাওয়ার কথা নয়। ওনার সন্দেহ হয়, তবে এটি প্যারানর্মাল বিষয় কিনা এটা এই বিষয় নিয়ে ওনার আসলে কোনো চিন্তাই তৈরি হয়নি, কারণ উনি জিন বা এই ধরনের প্যারানর্মাল বিষয়গুলোতে বিশ্বাস তেমন করতেন না, কারণ ওনার দীর্ঘ জীবনে এই ধরনের কোনো ঘটনার সম্মুখীন উনি হননি। শুধু মানুষের কাছ থেকে বিভিন্ন বিষয় শুনেছেন, কিন্তু ওনার সামনাসামনি কখনো এই বিষয়টি না হয় উনি এগুলো তেমন বিশ্বাস করেন। আর এই কারণে মহিলাটির কথা উনি মিথ্যা চিন্তা করেন, যে মহিলাটি মিথ্যা বলছেন, কিন্তু এটা কি প্যারানর্মাল বিষয় কিনা এই বিষয়ে ওনার মনে বিন্দুমাত্র কোনো সন্দেহের উদ্রেক হয়নি। আর ওই যে বিড়ালটি সামনে উনি দেখেছিলেন, এই বিড়ালটি নিয়েও ওনার মনে কোনো সন্দেহ হয়নি, উনি এই বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিয়েছেন। সনাতন ডাক্তার যখন দেখলেন ওনার ওই মহিলাটির ছেলে বলছেন, যেটা 4 দিনের মনে হচ্ছে যে পচে ফুলে উঠেছে, তার দুটো হাত নেই, তখন উনি মনে করেন মহিলাটি মিথ্যা বলছে, এইখানে দাঁড়িয়ে থাকা উচিত হবে না, আমি দ্রুত চলে যাই। ওই মহিলাটি বলেন যে আমার ছেলেটিকে আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। কিন্তু সনাতন ডাক্তার ভাবেন যে মহিলাটি যেহেতু মিথ্যা বলছে, একে সাহায্য করতে গেলে একটা বিপদে পড়ে যেতে পারে, যার কারণে উনি আর কোনো সহযোগিতা না করে সোজা হাঁটা শুরু করেন ওনার বাড়ির দিকে। উনি যখন সামনের দিকে আগাচ্ছিলেন, উনি আর পেছন ফিরে তাকান, শুধু কিছু খচখচ খচখচ শব্দ শুনেছিলেন, কিন্তু এই শব্দ যে কিসের উনি সেটাও আসলে বলতে পারেন, শুধু এমন একটু শব্দ শুনেছিলেন। উনি সামনে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছেন। তো ওনার বাসা থেকে মোটামুটি কয়েক কিলোমিটার দূরে তখন আছে, এর মধ্যে আর কোনো সমস্যা হয়। তো ওই জায়গাটিতে যেখানে তিনি এসেছেন, তো ওই জায়গায় একটা ছোট্ট ব্রিজের মতো ছিল। আজকে যদিও সেই ব্রিজের কোনো অস্তিত্বই নেই, তো ছোট্ট একটি ব্রিজের মতো ছিল। তো ওই ব্রিজের একটু ওঠার সময় একটু উপর দিকে উঠতে হয়, বা নামার দিকে স্বাভাবিকভাবে একটু ঢালু। তো উনি যখন ব্রিজের উপরে উঠবেন, যখন ওঠার জন্য ওই উঁচু রাস্তাটা যাওয়া শুরু করেছেন, তখন মনে হচ্ছে যে ওনার শরীরটা এত ক্লান্ত যে উনি কিছুতেই ওনার পা আগাতে পারছেন না, এমনটা মনে হচ্ছে। কিন্তু আসলে উনি এতটা ক্লান্ত ছিলেন না, কারণ উনি গ্রামের মানুষ, অনেক পথ হেঁটে ওনার অভ্যাস রয়েছে। উনি ভাবলেন যেহেতু অনেক পথ হেঁটে এসেছি, হয়তো বা ক্লান্ত হতেও পারি, তাই বলে এতটা ক্লান্ত যে আমার পা চলছে না। তারপরে উনি কষ্ট করে ব্রিজের উপর উঠে পড়েন হাঁটতে হাঁটতে, এবং ঢালু বেয়ে যখন নামা শুরু করেছেন, তখন উনি হুমড়ি খেয়ে পড়ে যান। হুমড়ি খেয়ে যখন পড়ে যান, তখন উনি ফিল করেন ওনার সামনে থেকে কিছু একটা জিনিস এগিয়ে আসছে। ওনার হাতের টর্চ লাইটটা কিন্তু ফেলে দেননি, কারণ হুমড়ি খেয়ে পড়ে গেল, হাত থেকে যেটা ছুটে যায়। টর্চ লাইটটা জ্বালান, তিনি দেখেন দুটো কাঁকড়ার মতো কোনো একটা জিনিস আস্তে 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 ওনার দিকে এগিয়ে আসছে। উনি ভাবেন যে রাস্তার উপর হয়তো বা কোনো কাঁকড়া, বড় সাইজের কোনো কাঁকড়া। কিন্তু যত কাছে আসছে, উনি টর্চ লাইটটা দিয়ে ভালো করে দেখেন আসলে এ দুটি কোনো কাঁকড়া, এ দুটি মানুষের দুটি হাত, এবং হাত দুটি স্বাভাবিক মনে হচ্ছে কোনো পচে ফুলে যাওয়া হাতের যে কবজি, কবজি থেকে নিচের অংশ, 5 আঙ্গুল বিশিষ্ট দুটো এরকম কবজি, 5 আঙ্গুল বিশিষ্ট হাত আঙ্গুলের উপর ভর করে হেঁটে হেঁটে সামনে আসছে।
তখন উনি ভাবেন কিছু সময় আগে যে যে মহিলার ছেলের কথা বলছিল, ঠিক ওই ছেলেটির লাশ যেমন পচে ফুলে উঠেছিল, আর ওই ছেলেটিরও হাত ছিল না দুটো। মনে হচ্ছে এই হাত দুটি ওই ছেলেরই। এখন তিনি চিন্তা করেন যে সত্যি ওনার সাথে প্যারানরমাল কোনো ঘটনা ঘটছে। উনি উঠে দাঁড়ান, উঠে দাঁড়িয়ে দৌড়ানোর চেষ্টা করেন, কিন্তু ওনার মনে হচ্ছিল ওনার পায়ে জোর নেই, পা অবশ হয়ে গেছে, ওনার পায়ে জোর পাচ্ছিলেন না। হাঁটার সময় আর একটা ভয়ঙ্কর ঘটনা যেটি ঘটে সেটি হচ্ছে ওই কাটা হাত দুটি ওনার দুই পা আঁকড়ে ধরে, যার ফলে ওনার হাঁটার গতি আরো কমে আসে। তখন উনি ওনার ধর্মের যে শ্লোক আছে, মন্ত্র আছে, সেগুলো পাঠ করতে থাকেন এবং সৃষ্টিকর্তাকে ডাকতে থাকেন। উনি প্রচন্ড শক্তি দিয়ে পা থেকে পাটাকে আশ্রয় এটাকে বলে যে ঝাড়ি দিয়ে ওই কাটা হাতকে দূরে ফেলে দেন। এরকম করে দুই পা থেকেই ওই দুটা হাতকে উনি দূরে ফেলে দিয়ে এইবার ওনার গায়ে মনে হচ্ছে শক্তি চলে এসেছে। উনি দৌড়াতে থাকেন, দৌড়াতে দৌড়াতে সামনে গিয়ে একটা লোকের সাথে তিনি ধাক্কা খান তিনি। তখন লোকটি বলে ওঠে, এই কে কে? তখন সনাতন ডাক্তার বলে, এই তুই রহিম না? বলে, হ্যাঁ কাকা, আপনার দেরি দেখে তো আমি দোকান বন্ধ করে চলে যাচ্ছি। আমি তো আবার সাইকেল চালাইতে পারি না। এখন আগামীকালকে আমি দোকানে আসবো না, আমার বাড়িতে একটা কাজ আছে। এই জন্য চিন্তা করলাম যে দোকানের চাবিটা আপনার বাড়িতে দিয়ে আসি। এই জন্য আমি হেঁটে হেঁটে এই পথ দিয়ে রওনা দিয়ে যাচ্ছি। তা আপনাকে এমন দেখাচ্ছে কেন? তখন সনাতন ডাক্তার সব ঘটনা খুলে বলেন। তখন আব্দুর রহিম বলে যে, কাকা আপনি চিন্তা করবেন না, আপনি ভালো মানুষ, আপনি মানুষের উপকার করেন, আপনার কোনো ক্ষতি আল্লাহ করবেন না। চলেন এবারে একসাথে যাই, কোনো ভয় নেই। এরপর দুইজন গল্প করতে করতে সনাতন ডাক্তারের বাড়ির কাছে চলে আসে। বাড়ির কাছে এসে আব্দুর রহিম বলে যে, কাকা এই নেন আপনার দোকানের চাবি, আমি আর ভিতরে ঢুকবো না। তখন সনাতন ডাক্তার বলেন, বলিস কি রে, এতটা পথ হেঁটে এলি, বাড়িতে চল, কিছু খাওয়া দাওয়া করে যা। তখন আব্দুর রহিম বলে, না কাকা, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। অন্য আরেকদিন এসে কাকির হাতের রান্না খেয়ে যাও, কাকিকে আমার নমস্কার জানাবেন, আজকে আমি চলে যাই। যেহেতু সনাতন ডাক্তার দেখলেন যে আব্দুর রহিম যেতেই চাচ্ছে না, তো উনিও খুব বেশি জোর করলেন না, যেহেতু রাত হয়ে যাচ্ছিল, তাকেও ফিরতে হবে। তো যদিও সনাতন ডাক্তার বলেছেন যে রাতটা তার বাড়িতে থেকে যেতে, কিন্তু আব্দুর রহিম বলেছিল যে পরের দিন তার জরুরি কাজ আছে, দোকানে আসবে না। এই জন্য উনিও আসলে তাকে আর আটকাননি। উনি বাড়িতে চলে আসেন। ওনার বাড়িতে এসে এই ঘটনা খুলে বলেন সবাইকে। তো যাই হোক, ঘটনাটির একদম সমাপ্তির দিকে চলে এসেছি, কিন্তু আরো একটি বিষয় বাকি রয়েছে প্রিয় লিসেনার্স। সেটি হচ্ছে পরের দিন উনি দোকানে গিয়ে অবাক হয়ে যান। দেখেন যে আব্দুর রহিম দোকান খুলে বসে আছে, কারণ দোকানের চাবি দুটো, একটা হচ্ছে সনাতন ডাক্তারের কাছেও থাকে, আর একটা চাবি আব্দুর রহিমের কাছেও থাকে। দেখেন আব্দুর রহিম দোকান খুলে বসে আছে সকালবেলা। বলবেন, কি রে আব্দুর রহিম, তুই যাস নাই? তোর না আজকে কাজ আছে? আব্দুর রহিম তো বলে যে, কই আমার কাজ আছে, আমি কখন বললাম? বলে, কেন, তুই না কালকে রাত্রে আমাকে এগিয়ে দিলি বাসা পর্যন্ত, তারপর আমার কাছে চাবি দিলি, বললি যে তুই আজকে দোকানে আসতে পারবি না। বলে, কই কাকা, না তো, আমি তো আপনার দেরি দেখে দোকান বন্ধ করে চলে গেছি, আর দোকানের ডুপ্লিকেট চাবি তো দোকানের মধ্যেই ছিল। পরে আমি এসে দেখি যে দোকানের চাবি দোকানের মধ্যে নেই। আমি ভাবলাম যে কি হলো,
আমি কি হারিয়ে ফেললাম কিনা। এখন দেখি যে আপনি বলছেন যে আপনার কাছে চাবি। আব্দুর রহিমও অবাক হয় এই চাবিটা ওনার কাছে কিভাবে গেল। আর সনাতন ডাক্তার অবাক হন, যদি আব্দুর রহিম কালকে দোকান বন্ধ করে সে বাড়িতেই চলে গিয়ে থাকে, তাহলে রাতের বেলা কে আমাকে এগিয়ে দিল, কে আমাকে সঙ্গ দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল, আমার সাথে যে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছিল তার উপস্থিতিতে আমি প্রাণের রক্ষা পেলাম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করছি, এই ঘটনাটা একটা সিলেটের চা বাগানের ঘটনা। তো ঘটনাটা আমি সরাসরি শুরু করছি। সিলেটের আপনারা সকলেই জানেন যে অধিকাংশ জায়গায় কিন্তু চা বাগান। আর আজকের যে ঘটনাটা আমি বলছি, এই ঘটনাটা চা বাগানকে নিয়েই। আর চা বাগানের মধ্যে দুই ধরনের শ্রমিক থাকে। এক ধরনের শ্রমিক হচ্ছে সকালবেলা কাজ করে তারা বাড়ি ফিরে যায়, আরেক ধরনের শ্রমিক আছে তারা বিকাল পর্যন্ত কাজ করে। তো আজকের যেই মানে ঘটনাটা, এই ঘটনাটার যিনি ভুক্তভোগী তিনি হচ্ছেন এই যে বিকাল টাইমে বা দ্বিতীয় শিফটে কাজ করতেন। তো তিনি একদিন এই চা বাগানে কাজ করতে করতে তার মানে এখানে কিন্তু একটা টার্গেট থাকে যে এত কেজি বা এত মন হচ্ছে প্রতিদিন চায়ের পাতা তুলতে হবে। তো উনি ওনার টার্গেট ফিল আপ করতে করতে রাত প্রায় ঘনিয়ে আসতেছে, সন্ধ্যা পার হয়ে রাত হবে এরকম সময় উনি ওনার যে ছিল, ওই যে কি বলে মানে চা পাতাগুলো ছিল, সেই সব পাতাগুলো তিনি রেডি করে মালিকের কাছে জমা দিয়ে দেন। জমা দেওয়ার পর তার যে বাড়ি ফিরতে হবে, তার বাড়িটাও এই চা বাগানের ভিতর দিয়েই যেতে হয়। তো তিনি রাতের দিকে যখন এই মানে ভিতর দিয়ে যাচ্ছেন, তখন তিনি একটা সাদা শাড়ি পরা মহিলাকে সেই চা বাগানের ভিতরে হাঁটতে দেখেন। এবং এটা দেখার পর তিনি বেশ খানিকটা অবাক হয়ে যান যে এখনো চা বাগানে চা তুলতেছে, বিষয়টা তো সত্যিই মানে অনেক মানে আশ্চর্যজনক বিষয়। তো তিনি কি করলেন যে আমি তার কাছে যেয়ে একটু হেল্প করি। তো তিনি যখন সেখানে গেলেন, দেখলেন যে মানে সেখানে যাওয়ার আগেই সেই যে সাদা শাড়ি পরা মহিলাটা ছিল সেটা মিলিয়ে যেত। তো তখন এই বিষয়টা উনি বেশ খানিকটা অবাক হয়ে যান এবং পরদিন সকালে তিনি তার যে সহপাঠী আছে বা তার যে সহকর্মীরা আছে তাদেরকে জিজ্ঞেস করেন। তো তারা বলেন যে বহু বছর আগে এক নারী সেখানে আত্মহত্যা করেছিলেন। এরপর থেকেই এই ঘটনাটা শুরু হয়। কয়েকজন মানুষ বা যাদের মানে রাশি খারাপ থাকে তারাই এই নারীকে দেখতে পান। তারপর সেই যে চায়ের মালিক আছে, তিনি কয়েকজন পাহারাদার আছে সেখানে, তারা দাবি করেছিলেন যে গভীর রাতে তারা কান্নার শব্দ আর হাতের চুরির যে আওয়াজ আছে সেই আওয়াজটা তারা শুনতে পারেন। তো এইরকম একটা অবস্থায় যে চায়ের শ্রমিকরা ছিল তারা মিলে এই বিষয়টাকে অনেক বেশি আর কি ভয়ানক করে তুলে। তারা মানে কি বলবো, এই চা বাগানে মানে চা তোলার জন্য তারা মানে আপত্তি জানায় আর কি। যাই হোক, মানে যেই ঘটনাটা আরো বেশি হয়ে যায়, মানে মানে আরো বেশি ভয়ানক তুলে, সেটা হচ্ছে এক মহিলা একদিন রাত্রের মানে শেষ অংশে একদম মানে ফজরের আজান দিয়ে দিয়েছে, তারপরে এখনো কুয়াশা আছে, মানে ঘটনা একদম দিনের বেলায়। তো তার বাড়িতে তিনি তার কাজটা শেষ করে তাড়াতাড়ি চা বাগানে চলে আসেন। তো চা বাগানে যখন তিনি চলে আসেন, দেখেন যে একজন নারী আগের থেকেই চায়ের পাতা তোলা শুরু করে দিয়েছে। উনি বেশ খানিকটা অবাক হয়ে গেলেন যে আমি আজকে সবার আগে আসলাম, ওইখানে তো কারো কোনো জিনিসপাতি দেখলাম না, তাহলে এত সকালবেলা কে ওখানে চা তুলছে? তখন তিনি কাছে গিয়ে ডাকলেন, ওখানে কে, আপনি কে? তো যখন এই কথাগুলো বলছে, তখন ওই যে সাদা শাড়ি পরা যে মহিলাটা, সেটা কোনো কথা বলছে না। কথা না বলার না বলছে, তখন ইনি ভাবছেন যে আসলে ইনি হচ্ছে হয়তো বোবা বা শুনতে পারে না, যাই হোক আমি আমার মতো কাজ করি। তখন তিনি ওই বিষয়টা বাদ দিয়ে তিনি তার মতো কাজ করা শুরু করলেন এবং তার পাশেই আর কি ওই সাদা যে নারীটা ছিল তার পাশেই তিনি কাজ করা শুরু করলেন। একটা সময় দেখলেন
যে সেই সাদা যে রঙের যে শাড়ি পরা মহিলাটা ছিল সেই মহিলাটাকে আর তিনি দেখতে পাচ্ছেন না। এবার তিনি বেশ খানিকটা অবাক হয়ে গেলেন যে আসলে এখনো এখানে ছিল আবার নাই। তো তিনি মানে এই বিষয়টা তিনি জানতেন না যে এখানে এই নারীটা এরকম হয়, কারণ তিনি নতুন শ্রমিক ছিলেন। তো পরে তিনি সেটার পিছনে আর কি লাগলেন যে আসলে আমি দেখি যেখানে কিছু আছে। তারপর তিনি ওই সেই জায়গায় যাওয়ার পর দেখলেন যে এখানে আর উনি নেই। তো না থাকার পর উনি ভাবলেন যে হয়তো চলে গেছে বা এটা হতে পারে। তারপর তিনি তার মতো কাজ করা শুরু করলেন। কাজ করার পর তিনিও সেদিন চলে গেলেন, তার সাথেও কিছু হয়নি। কিন্তু মূল কাহিনীটা হয় একটা ছেলের সাথে, যে কিনা একটু ভীতু টাইপের ছেলে। তার পরিবারে অভাব থাকার কারণে সে সেই চা বাগানে শ্রমিকের কাজ করে। তো সে যেহেতু ছেলে মানুষ, তো মালিক তাকে বলে যে সে দ্বিতীয় শিফটে কাজ করতো। মালিক তাকে বলে যে তোমারটা একটু পরে নেই, মহিলা মানুষরা আছে তার আগে যাক। তো সে কোনো আপত্তি না জানিয়ে বলে ঠিক আছে। তো তার চা পাতাগুলো মানে দেখতে দেখতে মানে পরিমাপ করতে করতে প্রায় মাগরিবের আজান দিয়ে দেয়। সন্ধ্যাবেলায় যখন সে বাড়ির দিকে ফিরতেছে, সেই চা বাগানের একটা ছোট একটা নদী টাইপের আছে, সেই নদীর উপর একটা পুল আছে। তো সেই পুল দিয়ে যখন সে যাচ্ছে, পুল মানে ছোট ব্রিজ, আমি গ্রামের ভাষায় বলছি যে পুল, কিন্তু ব্রিজ বলতে ওই যে ছোট পানি দিয়ে পানি উপরে আর কি ছোট একটা ব্রিজ এটা লাগানো হয়। সেই ব্রিজ যখন সে এই ব্রিজের কাছাকাছি চলে আসলো, তখন দেখলো পানির ওপর থেকে একটা অবয়ব ভেসে উঠছে তার সামনে। তো সে এটা দেখে বেশ খানিকটা ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পর সে তার পিছন দিকে ব্যাক করতে চায়, যে তার মালিক তো এখন ওই চা বাগানেই আছে। তো সে কি করতে চায়, তার মনে চায় যে না সামনে আর না যাই, পিছনে যাই। সে কিন্তু এটা জানতো যে এই চা বাগানে এরকম একটা সাদা নারী পাওয়া যায়, কিন্তু সে কখনো তার সম্মুখীন হননি। এই প্রথমবার সে সেই চা বাগানের ওই সাদা নারীর সম্মুখীন হয়েছেন। এবং তিনি ওই ছেলেটা ভাবলো যে আমি সামনে না যাই, পিছনেই চলে যাই। তো তার মনে এতটুকু সাহস ছিল। তো যখন সে পিছনের দিকে ফিরল, তখন দেখতে পারলো যে ওই অবয়বটা তো আছে, এই পিছনে এখন ওই যে সাদা মহিলাটা যেটা ঘুরে বেড়ায় এই চা বাগানে, সেই মহিলাকে, মানে তার সামনে একটা আবার পিছনে একটা। এখন এই দুইটার মাঝখানে পড়াতে সে মানে এত বেশি অবাক হয়ে যায় যে আসলে তার সঙ্গে এটা হচ্ছেটা কি। তারপর যেহেতু সে এই বিষয়গুলো আগের থেকে জানে, সে তার যে যতটুকু জানা ছিল সূরা মন্ত্রতন্ত্র এগুলা সে পাঠ করা শুরু করে। তারপর দেখে যে না কোনোটাই কাজ হচ্ছে না। এই যে পিছনের সাদা মহিলা, সাদা কাপড় পরা মহিলা এবং সামনের যে অবয়বটা আছে, সেই দুইজনে তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসে। তো এইটা যখন সে দেখতে পারে, তখন সে খুব জোরে চিৎকার করে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। এবং অজ্ঞান হওয়ার পর মানে যখন তার এই চিৎকার ওই যে চা শ্রমিকের মানে যারা মালিক ছিল তারা শুনতে পারে, তারা খুব তাড়াতাড়ি এখানে চলে আসে। তারা এসে দেখে যে এই যে ছেলেটা ছিল সে এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর যখন তারা তাদের এই চা বাগানের একজন আর কি মুরব্বী ছিল, যেখানে একটা মসজিদ ছিল, সেই মসজিদের যে হুজুর ছিল তাকে নিয়ে আসেন। এবং নিয়ে আসার পর যখন আর কি তিনি দেখেন যে এইরকম একটা অবস্থা ঘটেই গেছে, তো এই নারী এবার এক করছে, তাকে ভয় অলরেডি দেখিয়ে ফেলেছে। এবং তারপর যখন এই ছেলেকে বাড়ি নিয়ে যাওয়া হয়, সে প্রচণ্ড রকমের জ্বর, প্রচণ্ড রকমের মাথা ব্যথা এবং আরও অনেক সমস্যা তাকে জর্জরিত করে ফেলে। এবার চা শ্রমিকরা সবাই মিলে আন্দোলন করে যে আসলে এর একটা বিহিত করতে হবে, তাহলে আমরা এখানে কেউ কাজ করব না, কোনো কিছু করব না। তারপর সেই চা মালিক একজন উন্নত মানের কবিরাজ, তান্ত্রিক এবং একজন বড় মাওলানা নিয়ে আসেন। তারপর তিনজনে মিলে যুক্তি করে যে কিভাবে আসলে এটাকে বিতাড়িত করা যায়, কিভাবে এটাকে ঠিকঠাক করা যায়। দেন তারা 3 দিন 3 রাত সেখানে তপস্যা করেন, সবার মতো চেষ্টা করেন। চেষ্টা করার পর এক সময় তারা সেই সাদা যে মহিলা, কাপড় পরা মহিলা, সেই মহিলাকে মানে তারা রিচ করতে পারেন, তার সঙ্গে কথা বলার একটা সুযোগ তৈরি করতে পারেন। কথা বলে তার সঙ্গে এরকম আর কি কথা হয় যে তিনি বলেন যে আমাকে যে এখানে আত্মহত্যা করার জন্য বাধ্য করেছে, আমি তার শাস্তি চাই। তাকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে আমি এখান থেকে চলে যাব, আমি কারোর সাথে এইরকম কোনো কিছু করব না। তখন এখন মানে ওই যিনি আর কি কবিরাজ, তিনি তাকে বলেন যে আমরা কিভাবে বুঝবো কে তোমার সাথে অন্যায়টা করেছে, কে তোমাকে এরকম একটা কাজ তোমার সাথে করেছে। তখন
ওই অবয়বটা বলে যে এই চা শ্রমিকের একজন মালিক ছিল, যে মালিক ছিল খুবই খারাপ। সেই মালিক তাকে বেশ কিছুদিন থেকে তাকে তার ন্যায্য অধিকার দিচ্ছিল না। তার যে মানে পারিশ্রমিক ছিল সেই পারিশ্রমিকটা দেয়নি। সেই কারণেই সে আস্তে আস্তে পরিবারের খুব অসচ্ছলতা আসার পর একটা সময় সেই রকম একটা সিদ্ধান্ত নেয়। তারপর মালিক পক্ষকে যখন এটা জানা হয়, মালিক পক্ষ এই বিষয়টা খুবই দুঃখিত প্রকাশ করে এবং সেই যে মহিলাটা মানে মারা গিয়েছিল তার পরিবারকে বিপুল পরিমাণের অর্থ দেয় এবং সেখানে তার পার্মানেন্টলি একটা তাদের পরিবারের লোকজনকে সেখানে পার্মানেন্টলি একটা ব্যবস্থা করে দেয়। এই ব্যবস্থা করে দেওয়ার কিছুদিন পর থেকে দেখা যায় যে সেখানে আর সেই নারী সেখানে আসে না এবং চা শ্রমিকের যারা ছিল তারাও আর কি উপলব্ধি করতে পারে যে না, তাদের সঙ্গে আর এরকম কোনো ঘটনা ঘটছে না। এবং এটার পর থেকে সেই চা বাগানের মানে আর এরকম কোনো সমস্যা দেখা যায়নি। এটা সত্যি সত্যি একটা ঘটনাটি কোনখান এলাকায় আমি আসলে এটা বলতে চাচ্ছি না, কারণ এটা এখনো আছে এবং এই ঘটনাটা যদি সবাই জানাজানি হয় তাহলে আসলে এটা মানুষ সেখানে চাইতে ভয় পাবে। যদিও সেখানকার মানুষ অনেকেই এই ঘটনাটার সাথে পরিচিত, তারপরেও তারা এখন আর কি এটা বুঝে গেছে, তারা জেনে গেছে যে সেই সাদা মহিলা তাদেরকে আর কোনো বিরক্ত করবে না। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। সত্যি একটা ঘটনা, জানি না কতটুকু ভয়ানক ছিল, কিন্তু আমার মনে হয়েছে যে আসলে এই ঘটনাটা সবার জানা উচিত। কিন্তু আমি লোকেশনটা দিলাম না, আবার বারবার করে বলতেছি, কারণ এটা ঝামেলা হতে পারে। তো রাসেল ভাই, শেষ করছি আমার আজকের অডিও ক্লিপ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমার নাম মহসিনা ফেরদৌসী মাইন, লিখছি গাজীপুরের মাওনা থেকে। অনেকেই তাদের সাথে ঘটে যাওয়া অনেক ধরনের ঘটনা শেয়ার করেন। আমার সাথে একবার একটা ঘটনা ঘটেছিল, তবে সেটা ভৌতিক নাকি তা জানি না। ঘটনাটা আপনাকে লিখে পাঠাচ্ছি, যদি পড়ে শোনান অনেক খুশি হব। ঘটনাটা যখন ঘটে তখন আমি ক্লাস 8-এ পড়ি। বাড়ি থেকে স্কুল খুব কাছেই, 3-4 মিনিট হাঁটা রাস্তা। আমাদের স্কুল টাইম ছিল 10টা থেকে বিকেল 4টা, সকাল 10টা থেকে বিকেল 4টা। তারপর 6টা পর্যন্ত প্রাইভেট পড়ে বাড়ি ফিরতাম। আমাদের বাড়ি থেকে বেরিয়ে পাকা রাস্তা ধরে হাঁটলে প্রথমে বাম পাশে মসজিদ পড়ে, তারপরে ঈদগাহ মাঠ আর বিল, ডান পাশে শিরীষ গাছের বড় বাগান, তারপরে এই রাস্তার সাথে 3তলা সরকারি হাসপাতাল। বেশিরভাগ সময়ই ফাঁকা থাকে যদিও। তারপর কিছুটা ফাঁকা জায়গা, তারপরে বাজার আর স্কুল। সেদিন প্রাইভেট পড়ে বাড়ি ফিরতে ফিরতে 6:30 বেজে যায়। আমাদের এদিকে আমার কোনো ক্লাসমেট না থাকার জন্য আমি একাই ফিরি সব সময়। শীতের সময় সন্ধ্যাবেলাতেই অনেক কুয়াশা। বাজার পেরিয়ে ফাঁকা জায়গাতে যখন চলে এসেছে তখন হঠাৎ মনে হলো কেউ যেন আমার পেছনে পেছনে আসছে। পেছনে ফিরে তাকালাম, কিন্তু অন্ধকার আর কুয়াশার জন্য আমি কাউকে দেখতে পেলাম না, কিছুই দেখতে পেলাম না। হাঁটতে হাঁটতে হাসপাতালের ওখানে আসতেই হঠাৎ কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। আমি চমকে গিয়ে পেছনে ফিরে তাকালাম, কিন্তু সেখানে কাউকে দেখতে পেলাম না। তবে একটা মিষ্টি ঘ্রাণ চারপাশে মৌ মৌ করতে লাগলো। তখন আমি অনেক ভয় পেয়ে যাই, কেননা আমি স্পষ্টভাবে আমার কাঁধে একটা হাতের স্পর্শ পেয়েছিলাম। দৌড়তে শুরু করি। মসজিদ পর্যন্ত আসার আগেই আমার শরীরটা একেবারে সীসার মতো ভারী হয়ে যায়। আমার কাছে মনে হলো আমি যেন আর এক পাও এগোতে পারবো না। হাত পা ছেড়ে দিয়ে আমি মাটিতে বসে পড়ি। তখন মসজিদের ওখান থেকে একজন লোক দৌড়ে এসে আমাকে ধরে বাড়ি পৌঁছে দেয়। বাড়ি যেতে যেতে আমি জ্ঞান হারাই। আমার যে ঠিক কেমন লাগছিল ওই মোমেন্টটা তা আমি বলে বোঝাতে পারবো না শাফিন ভাই। মনে হচ্ছিল যেন আমি আকাশ থেকে মাটিতে পড়ে যাচ্ছি, নিজেকে ধরে রাখতে পারছি না। যাই হোক, যখন আমার জ্ঞান ফেরে তখন রাত 2টো বাজে।
আম্মু তখনও জেগেছিলেন। আমার গায়ে তখন বেশ জ্বর। আম্মু আমার মাথায় পানি ঢেলে দিলেন, তারপরে অল্প করে খাইয়ে দিলেন আর জিজ্ঞেস করলেন আমার কি হয়েছিল। আমি তখন আম্মুকে সবটা বলি। সব শুনে আম্মু বলেন আমি নিশ্চয়ই অনেক ভয় পেয়েছি, কাল সকালে হুজুরের কাছ থেকে ঝাড়ফুঁক নিয়ে নেবেন। আমিও ভাবলাম হয়তো একটু বেশি ভয় পেয়েছি, এই জন্য অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ফজরের নামাজের পরে আম্মু আমাকে নিয়ে মসজিদে গেলেন। হুজুরকে বললেন আমি ভয় পেয়েছি। হুজুর দোয়া কালাম পরে ফু দিলেন আর পানি এবং তেল পরে দিলেন। আমরাও বাড়ি ফিরে এলাম। এরপর দিনই আমি সুস্থ হয়ে উঠি এবং সেই রাতেই আমি একটা দুঃস্বপ্ন দেখি। আমি দেখি আমাদের বাড়ি থেকে পশ্চিম দিকের খাল পাড়ে আমি দাঁড়িয়ে আছি। খালের ওপারে একজন লোক দাঁড়িয়ে আছে। তার সেই শীতল দৃষ্টির কথা মনে পড়লে আজও আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে সে। আমার কেমন জানি ভয় লাগতে থাকে। স্বপ্নের মধ্যেই দোয়া কালাম পড়া শুরু করি। একটু পর কেউ একজন আমার পেছন থেকে ডাক দেয়। আমি পেছনে ফিরে তাকিয়ে দেখি অনেক দূরে আমার আম্মু দাঁড়িয়ে আছে। সেদিক থেকে ফিরে আবার সামনের দিকে তাকাতেই দেখি লোকটা মুচকি মুচকি হাসছে। আমি আম্মুর কাছে যাওয়ার জন্য পেছনের দিকে পা বাড়াতেই শুকনো কণ্ঠে লোকটা বলল আমি তোমাকে নিতে এসেছি, যাবে না আমার সাথে? এই কথা শুনে আমি খুব ভয় পেয়ে যাই। পেছন থেকে ফাঁকা মাঠে দৌড়তে শুরু করি। একসময় হোঁচট খেয়ে পড়ে যায় আর সাথে সাথে আমার ঘুমটাও ভেঙে যায়। ঘুম ভাঙতেই দেখি প্রচন্ড শীতের মধ্যেও আমি অনেক ঘেমে গেছি। গায়ের উপর থেকে কম্বল সরিয়ে দিলাম। অস্থির লাগছিল, এজন্য বিছানা থেকে উঠে বারান্দায় গেলাম পানি খাবার জন্য। আমাদের উঠোনে একটা বড়ই গাছ আছে। কুয়াশার চাদরে গাছটাও অনেকটা ঢাকা পড়ে গেছে। পানি খাওয়ার পরে আমি কিছুটা শান্ত হই। বারান্দার গ্রিল দিয়ে উঠোনের দিকে তাকিয়ে আছি। এমন সময় হঠাৎ কেউ একজন যেন আমার কানে কানে বলল যাবে না আমার সাথে? কি বলবো শাফিন ভাই, আমি এতটাই চমকে উঠি যে এক লাফে আমি 2 পা পিছিয়ে আসি। সামনে তাকাতেই দেখি একটু আগে স্বপ্নে দেখা সেই লোকটা আমার থেকে ঠিক 2 হাত সামনে দাঁড়িয়ে আছে। অদ্ভুত তার দৃষ্টি। আমি প্রচন্ড ভয় পাই তখন। আম্মুকে ডাকার অনেক চেষ্টা করি, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। পুরো শরীরটা পাথরের মতো ভারী হয়ে যায়। ঠিক তখন বাইরে থাকা আমাদের কুকুরটা চিৎকার করে ঘেউ ঘেউ করতে শুরু করে, আর মুহূর্তের মধ্যে সেই জিনিসটা আমার চোখের সামনে অদৃশ্য হয়ে যায়। আমি কিছুতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারি না। ভয় কাঁপতে কাঁপতে ঘরে এসে শুয়ে পড়ি। সে রাতে আমার আর ঘুম আসেনি। ভোরবেলা আম্মু নামাজ পড়তে উঠে দেখেন আমি জেগে আছি। তিনি জিজ্ঞেস করেন যে কি হয়েছে। আমি আম্মুকে কি বলবো আমি বুঝতে পারছিলাম না, তাই জন্য শুধু বলি যে আমি ভয় পেয়েছি। আম্মু আমাকে সান্ত্বনা দিয়ে বলেন সব ঠিক হয়ে যাবে। এই বলে পরা তেল গায়ে মাখিয়ে দেন আর পানি খাইয়ে দেন। এরপর প্রায় মাস খানেক আর কোনো ঘটনা ঘটেনি বা সেই লোকটাকে আর দেখিনি। আমি ভেবে নিয়েছিলাম যে সবটা হয়তো মনের ভুল ছিল, কিন্তু 1 মাস পর আরেকটা ঘটনা ঘটে। অন্যান্য দিনের মতো সেদিনও একা একা স্কুল থেকে ফিরছিলাম। সন্ধ্যা পার হয়ে গেছিল। সেদিন যে জায়গাটাতে আমি প্রথম ভয় পেয়েছিলাম সেখানে আসতেই হঠাৎ আমার খুব অস্বস্তি হতে শুরু করে। হঠাৎ মনে হলো কেউ যেন পেছন থেকে আমার ব্যাগ ধরে টানছে, কিন্তু পেছনে ফিরে তাকিয়ে কাউকে দেখতে পাই না। আমি রিস্ক না নিয়ে সোজা বাড়ির দিকে দৌড় দিই। ঈদগাহ মাঠের ওখানে এসে দেখি একজন লোক আমার দিকে হেঁটে আসছে। তখন আমি মনে মনে কিছুটা সাহস পাই, কিন্তু সেই লোকটা কাছাকাছি আসতেই ভয়ে আমার পুরো শরীর জমে যায়। সেদিন স্বপ্নে দেখা সেই লোকটাই আমার সামনে দিয়ে আসছে। আমার সামনে এসে অদ্ভুতভাবে বলে যাবে না আমার সাথে? আমি ব্যাগটা ফেলে দিয়ে পড়িমড়ি করে দৌড়ে পালিয়ে আসি সেখান থেকে। এই ঘটনার পরে আমি আম্মুকে সব কথা খুলে বলি। আম্মু বলেন আগামীকাল আবার হুজুরের সাথে দেখা করবেন, কিন্তু সেই রাতেই আরেকটা ভয়ানক ঘটনা ঘটে।
রাতের খাবার না খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। পেটের ব্যথায় ঘুম ভেঙে যায়, কিন্তু চোখ খুলে তাকাতেই দেখি আমি সেই খাল পাড়ে শুয়ে আছি। ধর্মর করে উঠে বসি। আমার কাছে মনে হতে থাকে আমি স্বপ্ন দেখছি, যদিও ব্যাপারটা একেবারে বাস্তব লাগছিল আমার কাছে। খালের ওপারে তাকিয়ে দেখি গতদিনের মতো আজও সেভাবেই দাঁড়িয়ে আছে লোকটা। এরপর সে আমাকে বলল, চলো আজ তোমাকে নিয়ে যাব। আমি জানি না তখন আমার কি হচ্ছিল বা হয়েছিল। তার কথা শেষ করে সে উল্টো দিকে বিলের দিকে হাঁটা শুরু করলো, আর আমিও রোবটের মতো তার পেছনে পেছনে সাঁকো পেরিয়ে হাঁটতে শুরু করলাম। একটু পর দূর থেকে একটা ডাক ভেসে আসতে থাকে, যেন অনেক দূর থেকে কেউ আমার নাম ধরে ডাকছে। হঠাৎ আমার মাথাটা ঝিমঝিম করতে শুরু করে। আমি চাচ্ছিলাম পেছনের দিকে, যেদিকে থেকে আমাকে ডাকছিল সেদিকে যেতে, কিন্তু আমার শরীরটা যেন আমার কাবুতে নেই। ওদিকে পেছন থেকে সেই ডাকটা ধীরে ধীরে কাছে এগিয়ে আসছে। একটু পর আমি বুঝতে পারি ওটা আমার আম্মুর গলা। এবারে আমার মাথা অনেকটা ব্যথা করতে শুরু করে। আমি নিজেই যেন নিজের সাথে যুদ্ধ করছিলাম। হঠাৎ আল্লাহর অশেষ রহমতে আমার কাছে সবকিছু স্পষ্ট হয়ে যায়। আমি সাথে সাথে দোয়া পড়তে শুরু করি, আর সেই লোকটা আমার দিকে ঘুরে রাগে গজ গজ করতে থাকে। আম্মু ততক্ষণে আমার অনেক কাছে চলে এসেছে। আম্মু কাছাকাছি আসতেই লোকটা হাঁটতে হাঁটতে দূরে চলে যায়। আম্মু এসে আমাকে জড়িয়ে ধরে বাড়িয়ে আনলেন। আসার সময় দূর থেকে সেই লোকটাকে দেখা যাচ্ছিল। আম্মুকে অনেকবার দেখানোর চেষ্টা করি, কিন্তু সে নাকি কিছুই দেখতে পাচ্ছিল না। বাড়ি ফিরে দেখি রাত 3টার বেশি বাজে। অর্থাৎ আমি সত্যি সত্যি এই গভীর রাতে ওই খাল পাড়ে ছিলাম, কিন্তু আমাকে ওখানে কে নিয়ে গিয়েছিল তা আমি আজও জানি না। এরপর আমরা একজন বড় হুজুরের সাথে দেখা করি। তিনি শুধু বলেন, এই দুনিয়ায় হাজারো রহস্যের মধ্যে হয়তো কোনো একটা রহস্যময় জিনিস ভর করেছিল আমার উপর। এখন আর ওসব ভাবি না। ওই ঘটনার পর থেকে ভয় অনেকটাই কমে গেছে। এই কাহিনীর প্রেক্ষাপট বেশ পুরনো, মানে আজ থেকে 40 বছর আগের কাহিনী। ওই সময়টায় আসলে প্রাইভেট মেডিকেল কলেজ বলে কিছু ছিল কিনা আমি জানি না, তবে উনি লিখেছেন তখন ছিল না। তখন যেটা ছিল সেটা হচ্ছে সব পাবলিক মেডিকেল কলেজ, মানে সরকারি মেডিকেল কলেজ, এবং কোনো একটা মেডিকেল কলেজ যেটা হচ্ছে আমাদের খুব কাছাকাছি কোনো একটা মেডিকেল কলেজের কাহিনী এটা। এবং সেটি অনেক আগে প্রতিষ্ঠিত একটি কাহিনী। আগে এটি মেডিকেল স্কুল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল, পরবর্তীতে 60-এর দশকে এটিকে মেডিকেল কলেজে উত্তীর্ণ করা হয়। এবং যখন এটি মেডিকেল কলেজ হয়, এটা একটা নতুন ক্যাম্পাস হয়। নতুন ক্যাম্পাস হওয়ার ফলে যে পুরনো যে মেডিকেল কলেজ বিল্ডিংটা ছিল মেডিকেল স্কুলের, সেটাকে ছাত্রাবাস বানিয়ে ফেলানো হয়। এবং সেই ছাত্রাবাসের যে ডিসেকশন রুমটা ছিল, সেই ডিসেকশন রুমটাকে সেটাকে একটি কমন রুম বানানো হয়। এবং পরবর্তীতে সেই কমন রুমের মাঝখানে একটি প্যাডার পার্টিশন দিয়ে মাঝখানে সেখানে দুটো কমন রুমটাকে 2 ভাগে ভাগ করে ফেলা হয়। এবং 2 ভাগে ভাগ করে করা হয় কারণ হচ্ছে যে ওখানে স্টুডেন্টরা যারা নতুন এসছে তাদের থাকার জন্য আরেকটা এক্সট্রা কিছু জায়গা তৈরি করা হয়, কারণ নতুন স্টুডেন্টদের থাকার জন্য জায়গার কিছুটা স্বল্পতা পড়ে যাচ্ছিল। যিনি কাহিনীটি শেয়ার করেছেন তাদের যে সিনিয়র ভাই, মানে আর কি, বা আমাদের যে ডাক্তার সাহেব কাহিনীটি শেয়ার করেছেন তার যে সিনিয়র ভাই, তিনি ওই মেডিকেলে ওখানকার স্টুডেন্ট ছিলেন। এবং তিনি যখন ওখানে পড়তে যান তার সাথে তারই একজন ফ্রেন্ড ওই সেম মেডিকেল কলেজে পড়তে যান। তো তারা 2 ফ্রেন্ডই ওখানে পড়াশোনা করতো, বাট 2জন 2 সেকশনে ছিল। তো ধরে নিলাম যে ওনার ফ্রেন্ডের নাম ছিল হানিফ, যেভাবে উনি লিখেছেন আমি সেভাবেই বললাম। তো জাস্ট ছদ্মনামটি দেওয়া হচ্ছে কাহিনী বলার সুবিধার জন্য। তো এই মূল কাহিনীটি কিন্তু, ঘটনাটি কিন্তু ঘটে হানিফকে ঘিরেই। তো হানিফ যখন ওখানে পড়াশোনা করছে, এখন আমি এই কাহিনীর এই পর্যায়ে আর ওনার ফ্রেন্ডের কোনো সাবজেক্ট উল্লেখ করছি না, কারণ ওনার কাহিনীর মধ্যেও এরকম উল্লেখ নেই। হানিফেরই কথা উল্লেখ আছে। তো হানিফকে নিয়ে আমি কাহিনীটি বলছি।
তো হানিফ যখন ওখানে পড়তে যায়, হানিফের স্থান হয়, হানিফের থাকার জায়গা হয় সেই কমন রুমটিতে, যেটা আগে ডিসেকশন রুম ছিল। তবে হানিফ কিন্তু এটা জানতো না যে ওইটা একসময় ডিসেকশন রুম ছিল, তার জানার কথাও না, কারণ সে যখন এসছে তখন অলরেডি নতুন বিল্ডিং চলে গেছে আরেক জায়গায়, এবং এই জায়গাটা জাস্ট ছাত্রাবাসী, তো এই জায়গার সম্বন্ধে খুব বেশি তার জানার কথা না, সে খুব একটা কিউরিয়াসও না ওই ব্যাপারটাতে। তো যেটা হোক, নর্মালি ক্লাস চলছে যেভাবে তাদের নিয়মে চলে, খুব কঠিন পড়াশোনার স্কেজুয়াল, তাদের টিচারদের কাছে সবসময় আর কি পড়া দিতে হচ্ছে। এবং ওই সময়টায় পড়াশোনার যে জিনিসটা তাদের ছিল, যে সময় পড়ার যে মেইন ব্যাপারটা ছিল সেটা হচ্ছে তাদের অ্যানাটমি স্টাডি, এবং অ্যানাটমি স্টাডিতে যেটা হতো যে ডিসেকশন করতে হতো, এবং তাদের যেটা করা হতো যে এক একটা ডেড বডিকে নিয়ে তাদের যে যারা প্রফেসর ছিলেন, টিচার ছিলেন, তারা যেটা করতেন, একটা ডেড বডিকে 5টা অংশ বিভক্ত করতেন কেটে, এবং সেই 5টা অংশ 5টা গ্রুপকে দিয়ে দিতেন স্টাডি করার জন্য, যে অ্যানাটমি স্টাডি করতেন। যেমন যারা লোয়ার লিম্ব পেতেন তারা লোয়ার লিম্বের বিভিন্ন অংশ ডিটেক্ট করতেন যে কোথায় কি আছে, এবং সেটা নিয়ে স্টাডি করতেন এবং নোট ডাউন করতেন এবং পড়তেন। আর যারা আপার লিম্ব পেতেন তারা হাত নিয়ে করতেন, এবং এইভাবে করেই আসলে মানে তাদের মধ্যে 5টা গ্রুপ করে তারা স্টাডি করতো। তো এই স্টাডিটা করার জন্য যথেষ্ট সাহস লাগতো, এবং স্টুডেন্টরা সবাই মোটামুটি বেশ সাহসী ছিল যারা করতো, কারণ যারা সাহসী না তারা মেডিকেলে এই অংশগুলো পড়তে পারে না, বিশেষ করে যখন অ্যানাটমি স্টাডিগুলো হয়, ডিসেকশন হয় তখন। তো যাই হোক, তো ওই হানিফ যে ছিল সে এরকম পড়ছে, এবং তাদের খুব বিজি টাইম কাটছে পড়াশোনার মধ্যে দিয়ে। এবং তাদের প্রতি 2 মাস পর পর পরীক্ষা হতো, একটা কার্ড ফাইনাল হতো। তখন সেই পরীক্ষার কার্ড ফাইনালে যখন হতো, তাদের এক্সামে মানে তাদের যে টিচার ছিলেন বা ইনস্ট্রাক্টর ছিলেন তারা সবাই মানে খুব কঠিন পরীক্ষা নিতেন তাদের, এবং সেই পরীক্ষার পরে একটা ছুটি হতো। সেই ছুটিটা হচ্ছে 2-3 দিনের একটা ছুটি পাওয়া যেত। তো যেটা হতো যে বেশিরভাগ স্টুডেন্টই ওই ছুটির সময় বাড়ি চলে যেত, তাদের নিজের গ্রামের বাড়ি, বা যারা শহর থেকে এসছে শহরে চলে যেত। তো এরকমই হতো। তো একদিন যেটা হয়, ওই দিন হচ্ছে জুন মাসে প্রচন্ড বৃষ্টি বাদলার সময়, দুপুরবেলা হানিফ আসে, তার হলে ফিরে আসে, তার ছাত্রাবাসে হোস্টেলে ফিরে আসে তার পরীক্ষা শেষ করে, এবং সে এসে দেখে যে তার যে রুমমেট ছিল 3 জন, সেই 3 জন রুমমেটই ওই দিন চলে গেছে। তারা কার্ড ফাইনাল দিয়ে তারা চলে গেছে, তারা বাসায় নেই, এবং পুরো হোস্টেলটা খালি, তার যে থাকার অংশটা সেটা বেশ খালি। সো সে আর 3 জন থাকতে 3 জনই নেই। তো হানিফের কাছে বেশ অস্বস্তি লাগে যে একা একা থাকতে হবে, যদিও তখন কোনো ভৌতিক ভয় পায় না, বাট তার কাছে অস্বস্তি লাগে, কারণ ওই অংশটা নাকি দিনের বেলাও বেশ অন্ধকার হয়ে থাকতো, মানে খুব একটা ভালো পরিবেশ ছিল না, মানে খুব এনজয়েবল কোনো পরিবেশ ছিল না। তো যেটা ছিল, রুমটার বর্ণনা উনি এভাবে লিখেছেন যে রুমের এক পাশের দেয়ালে একটা জানালা ছিল অনেক উপরে, এবং পুরোনো আমলের জানালা, এবং জানালাটা মানে কাঠের খিড়কি দেওয়া এবং কাঁচ দেওয়া, মানে সারসি দিয়ে আলো আসে, বাস উপরের দিকে জানলাটা, আরেক দিকে হচ্ছে দেয়াল, আর নিচের দিকে ওই জানালাই আলোর উৎস, এরপরে নিচে আর কিছু নেই, দরজা থেকে যতটুকু আলো ঢোকে, আর বাকি পুরো অংশটা অন্ধকার হয়ে থাকে। তো হানিফের কাছে খারাপ লাগা স্বাভাবিক। তো সে দুপুরবেলা যায়, খাওয়া দাওয়া করে এসে তার মতো কিছুটা সময় পার করে সে দেখে যে নিজের মতো আর কি টাইম কাটা, কিছুক্ষণ করতে করতে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু বৃষ্টি কিন্তু এদিকে পড়ছে, প্রচন্ড বৃষ্টি, এবং বৃষ্টিতে চারিপাশ অন্ধকার হয়ে আছে মেঘের কারণে অলরেডি। তো রাত যখন হয়ে গেছে বেশ, এবং তখন ওই অঞ্চলে যে স্বাভাবিকভাবেই ওই তখন ঢাকার আশেপাশে বা একটু রিমোট অঞ্চলগুলোতে ইলেকট্রিসিটির খুব সমস্যা ছিল, ইলেকট্রিসিটি থাকতো না। তো যেটা হয়, কারেন্ট চলে যায়, অন্ধকার হয়ে যায়। তো হানিফ যেটা করে, মোমবাতির আলোতে অনেকক্ষণ চেষ্টা করে তার মতো বই পড়তে বা কিছু করতে, বা একটা সময় তার কাছে বোরিং লাগে এবং মনে হয় যে আমি ঘুমিয়ে যাই। তো সে চলে যায় খাওয়ার হলে, এবং যে খাওয়া দাওয়া করে ফিরে আসে, এসে সে আস্তে করে মোমবাতি জ্বালিয়ে রেখে সে ঘুমানোর চেষ্টা করে। তো শুয়ে পড়েছে, অনেকক্ষণ ঘুম আসছে না, তার ভয় লাগছে। তো ভয় তো সাধারণত লাগার কথা না তার, সে খুব একটা ভয় পায় না, কিন্তু তার আজকে কেন জানি ভয় লাগছে। সে বারবার তাকিয়ে দেখছে যে পুরো রুমটা অন্ধকার, আলো আধারিতে হালকা মোমের আলোতে দেখা যাচ্ছে দূরে যে অন্যান্য যে বিছানাগুলো আছে তার ফ্রেন্ডরা থাকে সেগুলো খালি, সেটা দেখা যাচ্ছে, এবং সেই বৃষ্টির শব্দ হচ্ছে, সারা ঘরটা অন্ধকার, এবং কেন জানি মনে হচ্ছে যে ওই দরজাটা, তার যে রুমের যে দরজাটা খুলে কেউ ঢুকে যাবে।
মানে ঘরের মধ্যে কেউ একজন প্রবেশ করবে এরকম একটা তার মনে হচ্ছে। এবং সে যখন উপরে খিড়কিটার দিকে তাকাচ্ছে, যে জানালাটা ছিল সেই জানালার দিকে তাকাচ্ছে, জানালাটার দিকে তাকিয়ে সে দেখছে যে বেশ মানে ওখানে আলো আধারি খেলা করছে কাঁচটার ওই পাশে, মানে বোঝা যাচ্ছে আকাশের একটা আলো সেখানে বোঝা যাচ্ছে শার্সিটার মধ্যে। তো এটা দেখছে এবং তার এর জন্যই তার কেমন একটা ভয় ভয় লাগছে, এবং সে এক সময় বেশ তন্দ্রার মধ্যে চলে যায় এবং প্রায় ঘুমিয়ে পড়ে। তো ঘুমিয়ে যখন পড়েছে, হঠাৎ তার কেন জানি ঘুমটা ভেঙে যায়, এবং ঘুমটা যখন ভেঙে যায় সে তখন খেয়াল করতে পারে যে ঘুমের আগে ছিল একরকম পরিবেশ, মানে ঘুমের আগে যে পরিবেশটাতে সে ঘুমিয়ে গিয়েছিল বা তন্দ্রা এসে গিয়েছিল, পরিবেশটা হঠাৎ করে ডিফারেন্ট। মানে কোনো শব্দ নেই, বৃষ্টির শব্দ নেই, নিঃশব্দ একটা রাত। এবং সে হঠাৎ করে চোখ যায় জানালার দিকে, সেই জানালাটার দিকে দেখে শার্সি বেয়ে জানালার কাজ বেয়ে চাঁদের আলো ঢুকছে, ঢুকে মেঝেতে পড়ছে চাঁদের আলোটা। এবং সে বুঝতে পারে জানালাটা একটু ডিফারেন্ট, মানে জানালাটা ঠিক সেই যেরকম সে মানে জানে দেখে প্রতিদিন, যে বেশ পুরনো কাঁচটা ময়লা, কাঁচটা মানে বেশ ধূসর হয়ে গেছে এরকম না, ঝকঝকে কাঁচ দিয়ে ধূসর মানে চাঁদের আলো ঢুকছে। এবং মানে পুরো রুমের মাটিতে পড়েছে, তো ও ফ্লোরে চাঁদের আলো পড়েছে, এবং সে ফিল করে যে তার যে বিছানাটা সেটা ঠিক সেই বিছানায় সে শুয়ে থাকে সেটা না, স্টিলের একটা বেডের উপর সে শুয়ে আছে। এবং সে ডানে তাকিয়ে দেখে যে আরো কয়েকটা এরকম বিছানা রাখা, এবং সেই বিছানাগুলোর মধ্যে সাদা কাপড় দিয়ে মোড়ানো কিছু জিনিস, যেগুলো দেখে মনে হচ্ছে কোনো মানুষকে যদি চাদর দিয়ে ঢেকে রাখা হয় সেরকম। তো জিনিসটা দেখে ওর কাছে কেমন একটা অস্বস্তি লেগে যায় কেমন একটা, এবং তখনই তার নাকে প্রবেশ করে একটা কটু গন্ধ। গন্ধটা হচ্ছে ফরমালিন আর ধূপের একটা মিশ্রিত গন্ধ। তো মানে বেশ অস্বস্তি সে ফিল করা শুরু করে, গন্ধটা বেশ উৎকট লাগাতে শুরু করে তার কাছে। এই সময় হঠাৎ করে সে কেঁপে উঠে, বাইরে থেকে চিৎকার করে উঠছে যে গার্ডের কণ্ঠ বেশ জোরে হুঁশিয়ার হুঁশিয়ার বলে চিৎকার করছে। তো সে থতমত খেয়ে যায় এবং বুঝতে পারে না কি হচ্ছে। তো সে মনে করে যে আমি কি স্বপ্ন দেখছি। হঠাৎ করে হানিফ চোখ বন্ধ করে, চিন্তা করে যে আমি স্বপ্ন দেখছি মনে হয়। চোখ বন্ধ করে, চোখ যখন বন্ধ করছে তখন সে একটা নড়াচড়ার আভাস পায়। মনে হচ্ছে কেউ একজন তার দিকে হেঁটে হেঁটে আসছে বা তার পাশে এসে দাঁড়ালো। মানুষ যখন কেউ ঘুমের মধ্যে দেখবেন পাশে এসে দাঁড়ালে আপনি বুঝতে পারবেন একটা এনার্জি চেঞ্জ হয় আপনার আশেপাশে, মানে শূন্যতাটা ভরে গেলে বোঝা যায় যে কেউ একজন দাঁড়িয়ে আছে। হানিফ আস্তে আস্তে চোখ মেলে। সে যখন চোখ মেলে সে তাকিয়ে দেখে একটি মূর্তি, মানুষের মূর্তি, মানে মানুষ, মানে একটা মানুষের অবয়ব দাঁড়িয়ে আছে তার সামনে, এবং বোঝা যাচ্ছে চুলগুলো এলোমেলো দেখে বোঝা যাচ্ছে এটা মেয়ের অবয়ব। তো একটু পেছনে যায় মেয়েটা ঝুঁকেছিল তার দিকে। যখন তার থেকে একটু দূরে চলে যায়, একটু দূরে যায়, তখন সে চাঁদের আলো পড়ে তার গায়ে হালকা, এবং সে বুঝতে পারে মেয়েটা অনিন্দ সুন্দরী একটা মেয়ে। কিন্তু মেয়েটার গা থেকে কেমন গন্ধ আসছে, উৎকট একটা গন্ধ আসছে। হঠাৎ করে মেয়েটা হেসে ওঠে, এবং হাসিটা ভয়ঙ্কর পৈশাচিক লাগে তার কাছে, এবং হেসে তাকে বলে, তুমি কে গো? তুমি কি আমার মতো গলায় দড়ি নিয়েছিলে? এটা শোনার সাথে সাথে হানিফের সারা শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যায়। সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং তার গুজবাম্প হয়। সে বুঝতে পারে না সে কি করবে। সে তাকিয়ে দেখে মেয়েটা হাসছে, এবং এই পর্যায়ে মেয়েটার দড়িটা তার গলা থেকে একটা দড়ি ঝুলছিল, সেই দড়িটা দিয়ে তার গলা পেঁচিয়ে ধরে এবং প্রচন্ড জোরে টান দেয়। তা হানিফ কোনো কথা না বলে চিৎকার করার চেষ্টা করে, কিন্তু সে চিৎকার করতে পারে না, তার আর কিছু মনে নেই। পরদিন যখন নাকি হানিফের ঘুম ভাঙে, তখন সে আবিষ্কার করে সে হোস্টেলে ঘুমিয়ে আছে দুপুরবেলা। সে তাড়াতাড়ি সেখান থেকে তার মানে জিনিসপত্র গুছিয়ে সরাসরি ঢাকার দিকে ঢাকায় চলে আসে। সে ঢাকায় আসার পর বেশ কিছুদিন হানিফ অসুস্থ থাকে, এবং অসুস্থ থাকার পরে তাকে চিকিৎসা করে তার বাসার মানুষজন চিকিৎসা করে, একজন মৌলানা দিয়ে চিকিৎসা করে, এবং অনেক রকম তাকে মৌলানা চিকিৎসা করে, অনেক কিছু বলে, এবং শেষ পর্যন্ত সেই সমস্যা থেকে উত্তীর্ণ হয়। তার সে অনেক ভয় পেত, অসুস্থ থাকতো, এবং সে অনেক কিছু দেখতো। সেই সমস্যা থেকে সে আস্তে আস্তে সে নিস্তার পায়, এবং তাকে যেই হুজুর তাকে চিকিৎসা করে তিনি বলে দেন যে তুমি এই ব্যাপারটা নিয়ে কোনো চিন্তা করবে না, এটা তোমার মাথা থেকে ফেলে দাও। অনেকের সাথে অনেক কিছু হয়, সবার সাথে হয় না, তবে কিছু মানুষের সাথে হয়। তো তোমার সাথে এরকমই একটা কিছু হয়েছে, তুমি এটা আর মনে রাখবে না, তুমি এটা ভুলে যাও, আস্তে আস্তে ভুলে যাও। তো হানিফ ওনার কথা মতো
চেষ্টা করে সেটা ভুলে যেতে, এবং সে তার মতো ঢাকায় থাকে, সে আর মেডিকেলে ব্যাক করে না, সে পড়াশোনা করে ওখানে, সেখানে পড়াশোনা করে এবং ইউনিভার্সিটি থেকে পরবর্তীতে ভালো রেজাল্ট করে বের হয়। তো এই ছিল হানিফের কাহিনী। বাট হানিফের ফ্রেন্ড যিনি ছিলেন, যিনি কাহিনীটি শেয়ার করেছিলেন, তিনি বলেছেন যে যেটা হয়, তারা যেটা দেখে যে হানিফ হঠাৎ করে হানিফ হারিয়ে গেছে, মানে হানিফ আর ওখানে নাই, চলে গেছে, সে কাউকে কিছু না বলে চলে গেছে, তাকে পাওয়া যায় না। তো তারা ব্যাপারটা নিয়ে ডিসকাস করে এবং অন্যান্য ছাত্ররা এরা কেউ তার ব্যাপারে কিছু জানে না এবং কারো কোনো খবরও নেই। উনি পরে খবর পান হানিফের ব্যাপারগুলো এবং হানিফের সাথে পরে দেখা হলে হানিফ তাকে এই কাহিনীটি বলেন। বাট উনি যেটা বলেছেন ওই সেই সেম যেই জায়গাটার সম্বন্ধে উনি কিছু বুড়ো ডোমের কাছ থেকে শুনেছিলেন। সে বুড়ো ডোমের কাছ থেকে যেটা শুনেছেন, বুড়ো ডোম বলেছেন ওনাকে যে ওইখানে নাকি অনেকেই যারা ওখানকার করিডোর দিয়ে যেত রাতের বেলা, বিশেষ করে অমাবস্যা পূর্ণিমা এরকম রাতগুলোতে, প্রায় নাকি অনেকে দেখতো এরকম একটা মেয়েকে গলায় দড়ি ঝুলছে হেঁটে আসছে এবং সে কারোর সাথে দেখা হলেই তাকে ভয় দেখাতো, কিছু একটা বলতো, এমন কিছু যেটাতে সেই মানুষটা প্রচন্ড ভয় পেত এবং তার কোনো সমস্যা হতো এবং পরবর্তীতে সে হয়তো দেখা যেত অসুস্থ হয়ে গেছে বা কোনো একটা প্রবলেম হয়েছে। তো এরকম হতো, যারা এক্সপিরিয়েন্স করেছে তাদের এরকম হতো। তো পরবর্তীতে সেই জায়গাটা নাকি আরো মানে জনবহুল হয়, মানুষজন আরো আসে এবং অনেক কিছু চেঞ্জ হয় আশেপাশে, সেরকম মানে খোলামেলা থাকে না। তো এরকম যখন হয় আস্তে আস্তে এই জিনিসটা কমে যায়। তবে সাধারণ এখন সব ছাত্ররা যে দেখে এরকম না, বাট হঠাৎ করে কারো ভাগ্য সেরকম হলে তো হয়তো দেখবেই। তো উনি যতটুকুই জানেন ততটুকুই বলেছেন এবং উনি বলেছেন যে উনি ওনার নাম শেয়ার করেননি, উনি বলেছেন যে ওই ইউনিভার্সিটিটা বা ওই যে হলটা, এটা অনেকেই অনেক কাহিনী জানেন এবং অনেকে ওইটা নিয়ে নাকি অনেক কিছু শেয়ার করেছেন অনেক জায়গায়। তো ওটা বেশ মানে এই জিনিসের জন্য বেশ প্রসিদ্ধ, নোটোরিয়াস। 2018 সালের জুলাই মাসে আমার ছোট বোনের বিয়ে হয়। বিয়ের 2 মাস পার হলো, সবকিছু ঠিকঠাক চলছিল। একদিন মাগরিবের আজানের সময় সে বাথরুমে যায়। অনেকক্ষণ হয়ে গেল সে ঘরে ফিরছে না। তখন তার ছোট দেবর তাকে খুঁজতে খুঁজতে বাথরুমের কাছে গিয়ে দেখতে পায় কয়েকজন অস্বাভাবিক আকৃতির 4-5 জন অবয়ব আমার বোনকে গলা টিপে ধরে গাছের সাথে মারধর করছে। তখন তার ছোট দেওর ভয়ে চিৎকার করেন। আমার বোনকে ফেলে সেই অবয়বগুলো সেখানে উধাও হয়ে যায়। তখন বোনকে অজ্ঞান অবস্থায় ঘরে নিয়ে আসা হয়। বাড়ির পাশের মসজিদের হুজুরকে ডেকে আনা হয়। তখন হুজুর পানি পড়া তার মুখে ছিটিয়ে দেওয়ার পর বোনের জ্ঞান ফিরে আসে। বোন বলল 3 জন ভয়ঙ্কর আকৃতির মানুষ, কালো পোশাক পরা, আগুনের মতো লাল চোখ, তাকে গলা চিপে ধরেই গাছের সাথে একটা আছাড় দেন। পরে হুজুর বোনকে তাবিজ এবং পানি পড়ে দেন এবং বলেন ওইগুলো খারাপ জিন ছিল। এভাবে কয়েকদিন পরে আবারও সন্ধ্যার সময় বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির আশেপাশে অনেক খোঁজাখুঁজি করে প্রায় 2 ঘন্টা পরে হঠাৎ বাড়ির পুকুরে একটা শব্দ হয়। গিয়ে দেখি শয়তানগুলো আমার বোনকে পুকুরে ফেলে রেখে যায়। পুকুরে পানি কম থাকায় কোনো সমস্যা হয়নি। শ্বশুরবাড়ির লোকজন তাকে ঘরে আনার পরে দেখলাম তার হাতে পায়ে কপালে চামড়া উঠে গেছে এবং রক্তাক্ত অবস্থা। সে তখন অজ্ঞান অবস্থায় ছিল। আবারও সেই মসজিদের হুজুরকে ডেকে আনলে তিনি পানি পড়া ছেটানোর পরে তার জ্ঞান ফিরে আসে। বোনকে জিজ্ঞেস করলে সে বলে 3 জন ভয়ঙ্কর আকৃতির ভয়ানক অবয়ব তারা ডানায় করে তাকে নিয়ে যায় এবং তাকে তাল গাছের ডালে রেখে সারা শরীরে শামুকের মতো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। যখন সবাই খোঁজাখুঁজি করেন তখন সে গাছের ডাল থেকে শুনতে পাচ্ছিলেন। সে চিৎকার করেন, কিন্তু তার চিৎকার কেউ শুনতে পাননি। দিনের বেলায় ওই জিনগুলো বোনকে তার হাজবেন্ড এবং শ্বশুরের রূপ ধারণ করে তার উপরে অমানবিক অত্যাচার করত। এই ঘটনাটা অনেকবার ঘটে, কিন্তু আমার বোন বুঝতে পারে না যে এটা আসলে জিনগুলো করছে। বিষয়টা আমাদেরকে জানানোর পরে আমরা আরো উল্টো তাকে ধমক দেই। কেউ বোনের কথা বিশ্বাস করিনি।
একদিন সে বিষের বোতল নিয়ে সুইসাইড করতে গিয়েছিল। তখন আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনি। পরের দিন একজন অভিজ্ঞ কবিরাজকে ডাকা হয়। তার পরের দিন কবিরাজ তার চিকিৎসা করেন। কবিরাজ বোনের উপরে ভর করা জিনদেরকে ডাকেন। তারা উপস্থিত হয়। তখন তাদের জিজ্ঞেস করলেন, তোমরা কি চাও, কেন আসছো? উত্তরে তারা বলেন, তারা বোনকে পছন্দ করেন এবং তাকে নিয়ে যেতে চান। পরে তাদের জবাবদিহি করে বোতলে ঢুকিয়ে মাটির নিচে পুঁতে ফেলেন। বোন 2 মাসের মতো সুস্থ ছিল। তৃতীয়বার আবারও একইভাবে সন্ধ্যার পরে তাকে আর খুঁজে পাওয়া যায় না। অনেকক্ষণ খোঁজার পরে এশার আজানের সময় পাশের বাড়ির বাগানে পাওয়া যায় ক্ষতবিক্ষত অবস্থায়। তারপর আবারও একইভাবে কবিরাজকে আনা হয়। কবিরাজ এবারও এসে জিন উপস্থিত করলেন এবং পুনরায় আগের মতো মাটিতে পুঁতে ফেললেন। এরপর আবারও 4র্থবার এমনটা ঘটে। সন্ধ্যার সময় নিখোঁজ, আবারও আহত অবস্থায় পুকুর পাড়ে পড়ে থাকে। একইভাবে কপালে কেটে গেছে, হাত পা সব ক্ষতবিক্ষত, রক্তাক্ত। 5মবার মানে 2020 সালে রমজান মাসে বিকেল বেলায় আমি আমার বোনকে তার শ্বশুরবাড়ি দেখতে যাই। ওখান থেকে ফিরে বাড়ি আসতে আসতে ইফতারের সময় হয়। আমি ইফতার করছি, হঠাৎ আমার ফোনে কল আসে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তৎক্ষণাৎ ভাবে সেখান থেকে একটা বাইক নিয়ে তার শ্বশুরবাড়ি চলে যাই। তার শ্বশুরবাড়ি লোকজন সারা বাড়িতে খোঁজাখুঁজি করেও পাচ্ছিল না। আমি কি মোবাইলের ফ্ল্যাশ লাইটটা চালিয়ে তাদের পুকুর পাড় এবং পুকুর পাড়ের পাশে জঙ্গলের ভেতরে খুঁজতে থাকি। জঙ্গলের ভেতরে তাল গাছের নিচে যখন যাই, ঠিক তখনই আমার কানে হঠাৎ একটা কাতর কণ্ঠের কান্নার শব্দ শুনতে পাই। একটু সামনে গিয়ে দেখি ওই গাছের নিচে আমার বোন পড়ে আছে। আমি বোন বলে চিৎকার করে জড়িয়ে ধরে কোলে তুলে নেই। ভাইয়া, অবাক করা বিষয় হলো আমি তাকে কিছুতেই মাটি থেকে উঠাতে পারিনি। সে আমার ছোট বোন, আমি তাকে এর আগে অনেকবার কোলে তুলেছি, কিন্তু আমি তাকে কোনোভাবেই মাটি থেকে তুলতে পারছিলাম না। তখন আমার কাছে মনে হচ্ছিল ওর ওজন কয়েক টন ভারী হয়ে গেছে। পরে আমরা 3 জন মিলে তাকে অজ্ঞান অবস্থায় ঘরে নিয়ে আসি। তখন আবারও সেই মসজিদের হুজুরকে ডেকে আনা হয়। পানি পড়া দিলে তার জ্ঞান ফিরে আসে। রাতে সেই অবয়বগুলো আবার আসে তাকে নিয়ে যাওয়ার জন্য। রাতে সবাই তাকে পাহারা দিয়ে রাখেন। হঠাৎ রাত 3টার সময় সে ঘর থেকে বের হয়ে যেতে চায়। 3-4 জন মিলেও তাকে আটকিয়ে রাখতে পারছিল না। যখন ফজরের আজান দেয়, বিশ্বাস করবেন না ভাই, তখন যেন একটা কাল বৈশাখী ঝড় আরম্ভ হলো, যেন তাদের ঘরের চাল উঠিয়ে নিয়ে গেছে, এমনটা অনুভব হচ্ছিল। সকাল সকালে বোন আগের মতো স্বাভাবিক হয়ে ওঠে। একটা কথা আগে বলা হয়নি ভাইয়া, যতবারই আমার বোনকে জিনগুলো তুলে নিয়ে মেরে ফেলতে চাইতো, তখন একটা হুজুর 8-9 ফুট লম্বা, সাদা পাঞ্জাবি পরা, মাথায় পাগড়ি ও মুখে ঘন কালো লম্বা দাড়ি, চোখগুলো আগুনের মতো, এমন অস্বাভাবিক আকৃতির একজন জিন ওই শয়তান জিনদের সাথে যুদ্ধ করে আমার বোনকে তাদের হাত থেকে রক্ষা করত এবং তিনি আমার বোনকে ওদের হাত থেকে বাঁচিয়ে ফেলে রেখে যেত। একদিন বিকেলে ওই জিন আমার বোনকে সরাসরি এসে দেখা দেন এবং বলেন, এই বাড়িতে তুমি থেকো না, তোমার বাবার বাড়ি চলে যাও। ওই বাড়িতে থাকলে ওরা তোমাকে বাঁচতে দেবে না। আর আমি 40 দিনের জন্য তাবলিগে যাচ্ছি, আমিও থাকবো না, তখন তারা তোমার ক্ষতি করবে। এই কথা বলে তিনি উধাও হয়ে যান। আমার বোনের এই বিষয়টা আমরা বোনের কাছ থেকে পরে জানতে পারি। পরে বোনকে আমাদের বাড়িতে নিয়ে আসি। প্রায় 6 মাস বোন ভালো ছিল, কিন্তু একদিন বিকেল 5টার পরে আবার বোনকে খুঁজে পাচ্ছি না। আমাদের বাড়ির আনাচে কানাচে সব জায়গায় খুঁজেও কোথাও পাইনি। পরে এশার আজানের পরে হঠাৎ তার শ্বশুর বাড়ি থেকে ফোন আসে যে তাদের বাড়ির ঘরের টিনের চালের উপরে আমার বোনকে পাওয়া গেছে। তারা বোনকে ঘরে তুলে নেয়, কিন্তু সেদিন বোনের তেমন কোনো সমস্যা হয়নি, শুধু তার গায়ের পোশাকগুলো ভেজা ছিল, কারণ তাকে পুকুরে ডুবিয়ে মারার চেষ্টা করা হয়। আমি বোনের কথা শুনে হতভম্ব হয়ে গেলাম।
তাহলে কি এই বাড়িতে নিশ্চয়ই কেউ ব্ল্যাক ম্যাজিক করে তাবিজ রেখে গেছে, যার কারণে বোনের সাথে এমন ঘটনা ঘটছে? অর্থাৎ এবারও সম্ভবত ওই ভালো জিন যিনি তার বোনকে বলেছিলেন যে তুমি এই বাড়িতে থেকো না, সেই তাকে বাঁচিয়ে দেয় যখন খারাপ জিনগুলো তাকে ডুবিয়ে মারার চেষ্টা করছিল। বোনকে সকাল হলে আমাদের বাড়িতে নিয়ে আসি। কয়েকদিন পরে, মানে 2020 সালের জুন মাসে, তারিখটা আমার মনে নেই, একজন ভালো কবিরাজের সাথে যোগাযোগ করি এবং বিস্তারিত খুলে বলি। পরে তিনি আমাকে বললেন রাত 3টার পরে 7 পুকুরের পানি উঠাতে হবে, জোয়ার ভাটার পানিও উঠাতে হবে। আমি ঠিক রাত 3টার সময় পানিগুলো সংগ্রহ করি। আমার কোনো সমস্যা হয়নি, তবে তিনি পরের দিন এসে রাত 8টা থেকে চিকিৎসা শুরু করেন। তিনি বোনকে জিকিরে বসিয়ে দেন, 7 গাছের ফুল তার চারপাশে ছিটিয়ে দেন এবং ওই জিনদেরকে ডাকেন। ওই জিনদের মাঝে 2 জন হাজির হন, আর একজন হাজির হচ্ছিল না, তাকেও জোর করে উপস্থিত করা হয়। তাদেরকে জিজ্ঞেস করা হয়, তোমরা কেন এই মেয়ের ক্ষতি করছো, কি চাও? তখন তারা স্বীকার করলো যে তারা ক্ষতি করছিল। তারা স্বীকার করছিল না যে তারা ক্ষতি করছিল। তখন তাদের মন্ত্রতন্ত্র পড়ে শাস্তি দেয়া হয়। এরপর তারা স্বীকার করেন। তাদের থেকে যে কথাগুলো শুনলাম সেটার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। তারা বলল আমাদেরকে আজ 1.5 বছর ধরে ওই বাড়িতেই বন্দী করে রাখা হয়েছে। কে রেখেছে, কেন রাখা হয়েছে? উত্তরে তারা বলেন আপনাদের মেয়ের শ্বশুর 1 লক্ষ টাকার লোভে পড়ে আমাদের দিয়ে আপনার মেয়েকে মারতে চান। যদি আপনাদের মেয়েকে মেরে ফেলতে পারি তাহলে আমরা মুক্তি পেয়ে যাব। আমাদেরকে মুক্তি দিন, আমাদেরকে আপনার মেয়েকে মারতে দিন। তখন তাদের প্রশ্ন করা হলো, তোমাদের কে, কোন কবিরাজ ওই বাড়িতে বন্দী করেছেন? তখন তারা বলল ওই বাড়ির পাশে মসজিদের হুজুর আমাদেরকে বন্দী করে রাখেন। ভাই, আমি প্রথমে আমার বোনের শ্বশুর বাড়ির সাথে থাকা মসজিদের হুজুরের কথা বলছিলাম, যিনি অজ্ঞান অবস্থায় বোনের মুখে পানি ছিটিয়ে দিতেন। তিনি হলেন সেই কবিরাজ হুজুর, আমি তার নাম বলবো না। তখন ওই জিনদেরকে বিস্তারিত জিজ্ঞাসা করা হয়। তখন বিস্তারিত জানতে পারি যে বোনের পাশের বাড়িতে একটা মেয়ে ছিল। ওই মেয়েকে নানা রকম সমস্যার কারণে বিয়ে দিতে পারছিল না। তখন ওই মেয়ের মা আমার বোনের শ্বশুরকে বলেন যে আপনার বউটাকে ডিভোর্স দেন, আমার মেয়েকে আপনার ঘরের বউ করে নেন, আমি বিনিময়ে আপনাকে 1 লক্ষ টাকা দেব। বলে রাখা ভালো যে আমার বোনের বিয়ের সময় তার শ্বশুর বাড়ি আমাদের কাছ থেকে কোনো যৌতুক দাবি করেনি। বিয়ের কয়েক মাস পরে, মানে প্রথম 2 বার বোনকে জিনেরা যখন নিয়ে গিয়েছিল, তা ছিল অনাকাঙ্ক্ষিতভাবে। ওই জিনগুলো তাদের বাড়ির আশেপাশেই থাকতো। 2 বারের ঘটনার পরে আমার বোন অনেক ভয় পেয়ে যায় এবং শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। তার স্মৃতিশক্তিও হ্রাস পেতে থাকে, যার কারণে আমার বোন আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি। তাই তার শ্বশুর আমাদের কাছে 50,000 টাকা যৌতুক চান। কিন্তু আমরা তাদের শর্ত প্রত্যাখ্যান করি, কারণ বিয়ের সময় এমনটা কথা ছিল না। আর আমার বোনের শ্বশুর এতটাই লোভী ছিলেন যে আমার বোনকে ডিভোর্স দিতে হলে দেনমোহরের টাকা পরিশোধ করতে হতো। তাই তিনি আমার বোনের উপরে ব্ল্যাক ম্যাজিক করে একেবারে মেরে ফেলতে চাইছিলেন, আর আমার বোনকে মানসিক অত্যাচার করতেন। বোনের পরটা আবার ভালো ছিল, যার কারণে বোনকে আমরা বিচ্ছেদ করতে চাইলে আমার বোন রাজি হয়নি। তারপর ওই বাড়িতে যে স্থানে তাবিজ পুঁতে রাখা হয়েছিল সেগুলোর কথা জিনেরা বলে যায়। তারপরে সেগুলো সরানো হয়। রাত 3টার সময় বোনের চিকিৎসা শেষ হলো। জিনদেরকে মুক্ত করে তাদের নিজ আস্তানায় পাঠিয়ে দেওয়া হয় বোন অসুস্থতার দিকে। পরের দিন বোনের শ্বশুর বাড়ির পাশে থাকা মসজিদ কমিটির কাছে এবং গ্রামের বিচারকদের কাছে বিস্তারিত ঘটনা খুলে বলার পরে ওই হুজুরকে কঠিন শাস্তির ব্যবস্থা করেন এবং ওই এলাকা ছেড়ে বের করে দেন। আর বোনের শ্বশুরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। তারপর প্রায় 10 মাসের মতো বোন ভালো ছিল। বোন স্বাভাবিক জীবনে ফিরে আসে। বোনকে আমাদের বাড়িতেই রাখা হয়, কিন্তু আমার বোনের ভাগ্য এতটাই খারাপ যে এই 2021 সালের ভেতর 2 বার তাকে আবারও সন্ধ্যার পর আমাদের বাড়ি থেকে সেই আগের মতো তার শ্বশুর বাড়ি নিয়ে যায় এবং ক্ষতি করার চেষ্টা করে। গত 23/5/21 তারিখে এমন একটা ঘটনা ঘটে। এই নিয়ে মোট 9 বার একই ঘটনা ঘটে। পরে আবার ওই কবিরাজের সাথে আগেই কথা ছিল যে
সুস্থ না হওয়া পর্যন্ত তিনি চিকিৎসা চালিয়ে যাবেন। এখন আমার বোন মোটামুটি সুস্থ। আল্লাহ পাকের কাছে হাজারো শুকরিয়া, এত ঘটনার পরেও বোন এখনো বেঁচে আছে। এখনো অনেক ভয়ে আছি, কখন জানি আবার কি হয় বলা তো যায় না। দোয়া করবেন ভাই, আমার বোন যেন সুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম লিসনার্স, রিয়াদ ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি আমাকে সাথে শেয়ার করেছেন যিনি, ওনার নাম হচ্ছে অনু। উনি বর্তমানে দুবাইতে কর্মরত রয়েছেন। ওনার গ্রামের বাড়ি হচ্ছে ফেনী জেলার ছাগলনাইয়া থানার কোনো একটি গ্রামে। তো সরাসরি ঘটনায় চলে যাই। তো অনু ভাই 2010 সালে এসএসসি পরীক্ষা দেন। তো ওনার অনেক আগের থেকেই খুব চিল্লায় যাওয়ার শখ ছিল। চিল্লায় যাওয়া বলতে এটা হয়তো অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি। তো একটি মানে গ্রুপ থাকে যারা বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন প্রান্তে বিভিন্ন মসজিদে যায় এবং ইসলামের প্রচার প্রসারের জন্য কাজ করে। তো উনি যেহেতু এসএসসি পরীক্ষা পরে এরকম একটা বন্ধ পেয়েছেন, উনি তিনি একটা চিল্লায় যান। তো ওনাদের 10 জনের একটি গ্রুপ ছিল। তো ওনাদের গ্রুপের যে প্রধান হুজুর ছিল, ওনার নাম ছিল, ওনাকে আসলে সবাই আমির সাহেব হিসাবে চিনত। তো যাই হোক, ঘটনার দিন ওনারা সেদিন বগুড়ার একটা খুব গ্রামে আর কি, বগুড়ার জেলার কোনো একটি গ্রামে, মানে গ্রামে একটা মসজিদে ওনারা যান। সন্ধ্যার পরে, মাগরিবের পরে ওনারা আসলে পৌঁছান ওখানে। তো যাই হোক, রাত হয়, ওনারা এশার নামাজ পড়েন। এরপর রাতে খাওয়া দাওয়া করার পরে ওনারা সবাই ঘুমিয়ে পড়েন যে যার মতন, মসজিদেই আর কি থাকছিলেন। তো কোনো কারণে অনু ভাইয়ের 12টার দিকে, কোনো কারণে 12টার দিকে ওনার ঘুম ভেঙে যায় আর কি। হঠাৎ করে উনি খেয়াল করে যে কারেন্টও চলে গেছে, প্রচন্ড গরম লাগছে, তখন গরমের সময়। তো ওনার খুব মনে হলো যে আসলাম গ্রামটাতে সন্ধ্যার দিকে, কিছু দেখলাম না, একটু বাইরে থেকে হেঁটে আসি। যেহেতু খুব গরম লাগছিল, জাস্ট এই জন্যই আর কি উনি হাঁটতে বেরোলেন। তো উনি মসজিদ থেকে বের হলেন, বের হওয়ার সময় হাতে একটা টর্চ নিয়ে গেলেন। যেহেতু গ্রাম, তো তখন সে আসলে জ্যোৎস্না রাত ছিল, কিছুটা আলো, চাঁদের আলো ছিল আর কি। উনি হাঁটছেন, বেশ ভালো লাগছে ওনার। উনি হাঁটতে হাঁটতে প্রায় অনেক দূরে চলে গেলেন। উনি দেখলেন যে গ্রামের একটি বাজার, বাট বাজারে একদম শূন্য হয়ে গেছে, কারণ গ্রামগঞ্জে রাত 12টা একটা মানে একটা বিশাল রাত, ওই সময় কোনো মানুষজন কিছুই থাকে না। উনি হাঁটছেন, ওনার খুব ভালো লাগছে। তো উনি যেতে যেতে একটা সময় বাজারের একদম শেষ প্রান্তে চলে যান, এক চৌরাস্তার মতো একটা রাস্তা, 3 দিকে রাস্তা আর কি। তো এই চৌরাস্তার মাথায় উনি খেয়াল করেন যে একজন মানুষ দাঁড়িয়ে আছেন, অনেকটা কুঁজো হয়ে আছেন আর কি, বয়স্ক মানুষ কুঁজো হয়ে থাকলে যেমন হয় তেমন। তো এবং গায়ে চাদর জড়ানো, পুরো মানে মুখটা এমন করে চাদর দিয়ে জড়ানো। ওনার কাছে দেখে খুব মনে হলো যে লোকটা খুব কষ্ট পাচ্ছে, বা ওনার হয়তো ওনার খারাপ লাগছে, বা কোনো সমস্যা হয়েছে। তো উনি ওনার কাছে যান যে জিজ্ঞাসা করার জন্য কি হয়েছে আপনার, এরকম কিছু। তো উনি ওনার সামনে যাওয়ার পরেই ওই লোকটাই বলল, বাবা আমি তো তোমাকে দেখেছি, তুমি আমাদের মসজিদে এসেছো না, আমি আজকে তোমাকে দেখেছি, আমার শরীরটা খুব খারাপ, তোমার হাতে তো লাইট আছে, আমাকে একটু বাসা পর্যন্ত নিয়ে যাবা, আমি আসলে অত চোখেও ভালো দেখি না। তখন উনি অনু ভাই মনে করলেন যে যেহেতু একটা লোক সাহায্য যাচ্ছে, তো সাহায্য করাই ভালো। উনি বলেন ঠিক আছে চলেন। তো উনি লোকটার যখন হাতটা ধরতে যাবেন, লোকটাকে আমি হাতটা সরিয়ে ফেললো। তো যাই হোক, অনু ভাই লাইট ধরছেন সামনে, লোকটা হাঁটছে, হাঁটতে ভাই অনেকক্ষণ ধরে উনি হাঁটছে। অনু ভাইয়ের না মানে উনি খেয়াল করছে যে উনি হাঁটছে, কিন্তু ওনার মধ্যে কোনো ক্লান্ত বা টায়ার্ডনেস কোনো কিছু নাই। অনেকক্ষণ হাঁটার পরে হঠাৎ করে লোকটা দাঁড়িয়ে গেল, বলল এই তো আমার বাসা। অনু ভাই তখন হঠাৎ করে খেয়াল করলেন বাসাটা ছিল আসলে দোতলা বাসার মতন, একটা দোতলা বাসা অ্যাকচুয়ালি, এবং বাসাটা খুব উজ্জ্বল আর কি, মানে চাঁদের আলোতে যতটুকু উজ্জ্বল হওয়ার কথা তার চাইতে বেশি উজ্জ্বল। বাসাটা ওনার কাছে আসলে খুবই ভালো লাগলো। তো লোকটা ওনাকে বললো যে, লোকটা অনু ভাইকে বললো যে তুমি এক কাজ করো, আমার বাসায় আসো, আমার বাসায় সবাই এখন জেগে আছে। তো অনু ভাই লোকটাকে বললো, আমি আসলে কাউকে কোনো কিছু বলে আসিনি, আমি আজকে না অন্যদিন হয়তো আসবো, আমি এখন চলে যাই।
অনুভাই যখন এই কথাটা বলল, লোকটা তখন প্রচন্ড রেগে যায় এবং বলে, এত দূর থেকে কি এমনি এমনি নিয়ে এসছি তোমাকে আমার বাসায় যেতে হবে। কথাটা বলার পর অনুভাইয়ের আসলে ভালো লাগে না, উনি তখন বাসা থেকে চলে যাবেন এমন একটা প্রস্তুতি নিচ্ছেন। লোকটা ওনার থেকে দূরত্বেই ছিল বেশ। হঠাৎ করে ওই বাসার দরজাটা খুলে গেল, হঠাৎ করে খুলে গেল, কারণ একটা বাতাসের মতো আসলো, দরজাটা খুলে গেল। অনুভাই খেয়াল করলেন যে ওনার মাথা প্রচন্ড ব্যথা করছে, আর চারিদিকে কেমন জানি অসম্ভব পচা একটা গন্ধ, অনেক মাছ বা কোনো কিছু পচে গেলে আর কি যেরকম খুব নোংরা বাজে গন্ধ হয়, ওরকম বাজে গন্ধ। তো অনুভাই গেটটা খুলে যাওয়ার পরে আর কি যেটা হলো সেটা, ঘরের ভেতরটা অন্ধকার ছিল, কেউ একজন একটা মাথা ছুঁড়ে মারলো, যেটা অনুভয় একটু দূরে যেয়ে পড়লো। মাথাটা বিভৎস, জাস্ট একটা মাথা, এবং কেমন জানি বিভৎস একটা মাথা, এবং তাকিয়ে আছে অনুভয়ের দিকে। এটা দেখার পরে আসলে উনি কোনোভাবেই ঠিক থাকতে পারলেন না, ওনার শরীর পুরাপুরি মনে হচ্ছিল জমে যাচ্ছিল। একটু আগে যে বললাম যে ওনার মাথা, একটা ঘরটা যখন দরজাটা খুলে একটা বাতাস আসে এবং ওনার প্রচন্ড মাথা ব্যথা করে, ওই গন্ধ পাচ্ছিল। ওনার মাথায় এতটাই ব্যথা করছিল, মনে হচ্ছিল যে ওনার মাথা কেউ চেপে ধরে আছে শক্ত করে। তো অনুভাই এই দেখার পরে আসলে এমন একটা অবস্থা হয়েছিল যে একটা দোয়া দূর পড়বে সেই অবস্থা ওনার ছিল না। উনি সবকিছুই ভুলে গিয়েছেন, একদম স্থির হয়ে গেছেন, ওনার শরীর ঠান্ডা হয়ে গেছে ওনার। তো ওই লোকটা ওই মাথাটাকে ধরে আবার ঘরের মধ্যে ছুটে মারলো। অনুভাই তখন জাস্ট শরীরটা একদম স্থির হয়ে গেছে, উনি দৌড়াতেও পারছেন না। তখন উনি হঠাৎ করে মনে হলো যে ওনার তো টর্চ লাইট আছে হাতে, উনি টর্চ লাইটটা ঘরের মধ্যে মারবেন, এমন সময় দেখে যে ওনার হাতে আসলে টর্চ লাইটটা নাই, ওনার হাতে একটা কাটা হাত। উনি এটা দেখে আরো বেশি আতঙ্কিত হয়ে যান, প্রচন্ড বাজে অবস্থা হয় ওনার। এমন সময় ওনার একটি দোয়া মনে পড়ে, সেই দোয়াটা জোরে জোরে পড়তে থাকেন। দোয়াটা পড়ার পরে উনি খেয়াল করলেন যে আশেপাশে এই গন্ধটা নাই এবং মাথার মধ্যে ব্যথাটা নাই, এবং ওই ওনার শরীরটা যে জমে গিয়েছিল, উনি হাঁটতে পারছিলেন না, এই জিনিসটা ওনার মধ্যে থেকে চলে গেছে। লোকটা তখন অনুভাইকে আবারও বলছে যে ঘরের ভিতরে আসো। অনুভাই আর কিছু বললেন না, জোরে জোরে দোয়া পড়তে থাকলেন এবং জোরে দৌড়ানো শুরু করলেন, পাগলের মতো দৌড়ানো। তো উনি দৌড়ানো এক পর্যায়ে উনি খেয়াল করলেন যে পেছন থেকে শব্দ আসছে। শব্দটা হচ্ছে অনেকটা এরকম যে অনেক ঘোড়া দৌড়ালে আসলে যেমন শব্দ হয়, ঠিক তেমন শব্দ। উনি পরিষ্কার বুঝতে পারছেন যে পিছনে প্রচুর ঘোড়া বা অনেক কিছু দৌড়াচ্ছে ওনার পিছনে। উনি একটা সময় হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পরে আসলে ওনারা কোনো কিছু মনে নেই। তো ওনার জ্ঞান ফিরে হচ্ছে ফজরের আজানে শুনে ওনার জ্ঞান ফিরে। তো উনি উঠার পরে দেখেন যে ওনার পায়ে কেটে গেছে, এবং উনি যে জায়গাটায় পড়ে আছে জায়গাটা হচ্ছে আশেপাশে শুকনা ঘাস, একটু দূরেই গ্রামের মানুষজন ময়লা ফেলে এমন একটা জায়গা, ভালো একটা জায়গায় উনি ছিলেন না। যাই হোক, উনি কোনোভাবে ফজরের নামাজের একটু পরেই মসজিদে পৌঁছান। ওনাকে সবাই জিজ্ঞেস করে যে কি ব্যাপার, তুমি রাতেবেলা কোথায় গিয়েছিলে, তোমাকে তো আমির ভাই অনেক খুঁজছিল। উনি কাউকে কিছু বলে না। তো পরবর্তীতে সকালবেলায় উনি ওনাদের যে আমির সাহেব যে আছে বড় ভাই, ওনাকে সবকিছু খুলে বলে। তো আমির ভাই যেটা বলে যে তুমি একটা আননোন জায়গায় এসেছো রাত্রেবেলায়, এভাবে তোমার বের হওয়াটা ঠিক হয়নি, কারণ এই জায়গাটা আমি আসলে আগেও এসেছি, এখানে অনেক কিছু দেখা যায় অনেক সময়, এটা আমি আসলে জানি। আমি তোমাদের বলতাম, সাবধানও করতাম, বাট রাত হয়ে গিয়েছিল, তোমরা ঘুমিয়ে গিয়েছিলে, তোমাদের কাউকে কিছু আর বলা হয়নি। তবে এভাবে আসলে আননোন কোনো জায়গাতে রাত্রেবেলা এভাবে বের হয়ে যাওয়া ঠিক না। তাই এরপরে আমির সাহেব ওনাকে ঝাড়ফুঁক করেন, এরপরে আসলে ওনার কোনো সমস্যা হয়নি। যাই হোক, এটাই ছিল আজকের ঘটনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, এতক্ষণ থেকে আপনাদেরকে অনেকগুলো ভয়ানক ঘটনা আমি শোনানোর চেষ্টা করেছি। এই ঘটনাগুলোর মধ্য থেকে কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক লেগেছে, কোন ঘটনাটি আপনার কাছে ইন্টারেস্টিং লেগেছে, কোন ঘটনাটির সাথে আপনি পরিচিত, বা কোন ঘটনাটি আপনার জীবনের, আপনার ফ্যামিলির কারোর সাথে ঘটে গেছে, যদি এমন কোনো ঘটনা আজকের এপিসোডের মধ্যে থেকে থাকে, সেটি কিন্তু অবশ্যই মেনশন করে জানিয়ে দেবেন আমাদের কমেন্ট সেকশনে। আর ঘটনাগুলো কেমন ছিল সেটাও কিন্তু জানাতে পারেন আমাদের
কমেন্ট সেকশনে। আর এরকম ভয়ানক ভয়ানক ঘটনাগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে আসা বেল আইকন বাটনটি অন করে রাখতে হবে যেন আমাদের প্রতিদিনের ভিডিওগুলো আপনার কাছে পর্যন্ত পৌঁছাতে পারে। তো দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে নতুন এপিসোডে নতুন আরো অনেকগুলো ভয়ানক ভয়ানক বাছাই করা সেরা ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের এপিসোড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।